গল্পের শুরুতে আমরা একটা রহস্যময় মাস্ক পরা লোককে দেখতে পাই, যে একটা উঁচু প্যালেসের ছাদে লুকিয়ে আছে। তার চোখ নিচের এলাকার দিকে স্থির। সে অপেক্ষা করছে কখন সব লাইট নিভে যাবে, যাতে চুপচাপ ভিতরে ঢুকে তার টার্গেটকে শেষ করে দিতে পারে। কিন্তু ঠিক যখন সে লাফ দিতে যাচ্ছে, তখনই পেছনে কারো উপস্থিতি টের পায়। ঘুরে তাকায় আর সামনে দেখে একটা কালো চুলের ছেলে মিনারের চূড়ায় দাঁড়িয়ে ঠান্ডা চোখে তাকে দেখছে। তার সারা শরীরে একটা অদ্ভুত শিহরণ খেলে যায়। মাথায় শুধু একটা কথা আসে, এইটাও কি আমার মতো অ্যাসাসিন? কিন্তু ভালো করে দেখতেই তার চোখ কপালে উঠে যায়। এ তো সেই সাইলেন্ট কিলার, যে তার ভয়ঙ্কর আর রহস্যময় স্কিলের জন্য বিখ্যাত। সেই মুহূর্তে বুঝে যায় এখন আর পিছু হটা সম্ভব না। তৎক্ষণাৎ সে আরেকটা ভালো অ্যাঙ্গেল নিতে দৌড়ায় আর পকেট থেকে মেটাল স্পাইকের ঝাঁক ছুঁড়ে মারে ওই খুনির দিকে। কিন্তু ছেলেটা যেন হাওয়ায় ভাসছে, প্রত্যেকটা আক্রমণ এড়িয়ে যায় আর পলক ফেলতেই সোজা তার দিকে ছুটে আসে। মাস্কধারী লোকটা তার ড্যাগার বের করে পুরো জোরে হাত করে, কিন্তু ছেলেটা ভীষণ ফাস্ট। নিজের খঞ্জর দিয়ে ওই আঘাত ব্লক করে দেয় আর দুজনের মাঝে ছাদে একটা তীব্র গতির লড়াই শুরু হয়ে যায়। প্রত্যেক আঘাতের সাথে সাথে তাদের চাল আরও ডেঞ্জারাস হয়ে উঠছে। কয়েক সেকেন্ড পরেই ছেলেটা তার প্রতিপক্ষকে নিরস্ত্র করে ফেলে, যেন তার প্রত্যেক মুভ আগে থেকেই পড়ে নিয়েছে। কিন্তু লড়াই তো এখনও শেষ হয় নাই। মাস্ক পরা লোকটা আবার কাঁটা ভরা আরেকটা গুচ্ছ ছুঁড়ে মারে। খুনিটা এক ঝটকায় ফ্লিপ মেরে ওই আক্রমণ থেকে বাঁচে। এখন মাস্কধারীর মনে হয় সুযোগ পেয়েছে, কিন্তু ঠিক যখন সে পেছন থেকে আঘাত করতে যায়, কালো চুলের ছেলেটা আবার কাউন্টার করে দেয়। তার চোখে ঠান্ডা ভাব আর চালে মারাত্মক নিখুঁততা। এখন মাস্ক পরা লোকটার কাছে স্পষ্ট, শক্তিতে সে তার কাছে কিছুই না। তবু সে হার মানার পাত্র না। পুরো তাকড় ঢেলে দেয়, কিন্তু ছেলেটা শান্ত, তার প্রত্যেক চালের জবাব রেডি। এমনকি যখন সে তার হিডেন শু ব্লেড দিয়ে আঘাত করতে যায়, সেটাও ব্লক হয়ে যায়। এখন তার কাছে আর কিছু বাকি নেই। এক মুহূর্তে ছেলেটা তার হাত ধরে ফেলে আর তাতে ছুরি বসিয়ে দেয়। তারপর এক টানে তার পা ভেঙে দেয়। মাস্কধারী লোকটা ব্যথায় মাটিতে পড়ে যায়। সে বুঝতে পারছে না কিভাবে এই ছোট্ট খুনিটা তাকে এত সহজে শেষ করে দিল। ঠিক তখনই আকাশ থেকে একটা তলোয়ার নিচে পড়ে আর পরের সেকেন্ডেই তার সব শেষ। সে নিঃশব্দ মৃত্যুকে কোলে তুলে নেয়। এখন পথ পরিষ্কার। খুনিটা আস্তে আস্তে তার টার্গেটের চেম্বারের দিকে এগোয়, যেখানে তার শিকার গভীর ঘুমে ঘুমাচ্ছে। তার ধারণাও নেই যে মৃত্যু তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। সে এক মুহূর্ত থামে, নিজের ড্যাগার তুলে নেয় আর কোনো দ্বিধা ছাড়াই এক আঘাতে মিশন কমপ্লিট করে দেয়। কিন্তু কিছুক্ষণ আগেও এই ভয়ঙ্কর খুনিটা কোনো অন্য কেউ না, জাপানের একটা সাধারণ একা হাই স্কুলের ছেলে আকিরা। ক্লাসে সবচেয়ে চুপচাপ থাকত, সারাদিন বই পড়ত, মোবাইলে গেম খেলত আর কারো সাথে বেশি কথা বলতো না। তার ক্লাসমেটরা তো তাকে নোটিসই করতো না। তারপর হঠাৎ একদিন সব উল্টো পাল্টা হয়ে গেল। তাদের রিয়ালিটি ভেঙে গেল। এক মুহূর্তে চারপাশের মাহল ফেটে গেল আর পুরা ক্লাসরুমটা একটা অদ্ভুত কোর্টরুমের মতো জায়গায় চলে এলো। সবাই ঘাবড়ে গেল। কেউ ভাবছে এটা স্বপ্ন, কেউ বলছে কোনো প্র্যাঙ্ক নাকি। তখন দরজা খুলে একটা বুড়ো উইজার্ড ঢোকে। সে বলে, রয়্যাল ম্যাজেস্টি তোমাদের সাথে কথা বলতে চান। সবাই হতভম্ব। কিছুক্ষণ পর রাজা আর রাজকুমারী ঢোকে। রাজা বলে, এটা অন্য একটা দুনিয়া, একটা বিশাল সাম্রাজ্য যেখানে ডেমনদের ভয় ঘিরে আছে, আর এখন তাদের একমাত্র আশা অন্য দুনিয়ার হিরো। রাজার ইশারায় জাদুকর বলে, সবাই এক এক করে ম্যাজিক ক্রিস্টালে হাত রাখো, তোমাদের ক্লাস আর স্ট্যাটস দেখা যাবে। প্রথমে একটা উত্তেজিত ছেলে এগিয়ে যায়। হাত রাখতেই তার ক্লাস বের হয়, বিস্ট টেমার। সে একটু খারাপ লাগে, কিন্তু জাদুকর বলে তার স্ট্যাটস সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। আস্তে আস্তে সবাই নিজের ক্লাস জানতে পারে, কেউ মেজ, কেউ নাইট, কেউ হিলার। কিন্তু একইরা লক্ষ্য করে সবার শুরুর স্ট্যাটস প্রায় 180-র কাছাকাছি। যখন সে ক্রিস্টাল ছোঁয়, তখন তার নাম্বার বের হয় 10,800, 10 গুণ বেশি। সে নিজেই অবাক। শেষে সাতু নামের আরেকটা ছেলে হাত রাখে, তারটা বের হয় 1000। জাদুকর হাসে আর বলে, এই দুনিয়ায় সবার স্ট্যাটস 500-এ সিল হয়ে থাকে, কিন্তু সে হিরো বলে তার ডাবল। এখন স্পষ্ট যে একইরার নাম্বার কোনো নিয়মে ফিট করে না। হিরোর চেয়েও প্রায় দ্বিগুণ শক্তিশালী, কিন্তু কাউকে বলে না, কারণ সে চুপ করে থাকে। সবাই সাতোকে ভিড়ে চিয়ারিং করছে, কারণ সে ক্লাসের সবচেয়ে পপুলার ছেলে। আর একইরা চুপচাপ দাঁড়িয়ে ভাবছে, যদি আমি সবাইকে বলে দেই তাহলে কি হবে। সে জানে এই নতুন দুনিয়ার নিয়ম এখনো রহস্য। এত অস্বাভাবিক নাম্বার বলে দেওয়া বোকামি হবে, তাই সে এখনকার মতো নিজের কাছে রেখে দেয়। কিছুক্ষণ পর জাদুকর সবাইকে তাদের ক্লাস অনুযায়ী অস্ত্র আর জিনিসপত্র দেয় আর রাতে রুমে পাঠিয়ে দেয়। যাওয়ার পথে একইরার চোখ পড়ে একটা হিডেন ক্যামেরায়। সে তৎক্ষণাৎ বুঝে যায় কেউ তাদের ওপর নজর রাখছে। স্টেলথ স্কিল অ্যাক্টিভেট করে সবার চোখ এড়িয়ে চলে যায়। রুমে পৌঁছে বারান্দায় যায় আর হাওয়ায় তাকিয়ে ভাবে, সত্যি কি আমি অন্য দুনিয়ায় চলে এসেছি? তার মুখে হালকা হাসি, কিন্তু চোখে কৌতূহল আর ডিটারমিনেশন দুটোই। সে ঠিক করে এখন থেকে সে নিজেই সত্যি খুঁজবে। হালকা লাফ দেয় আর পলকের মধ্যে মহলের চূড়ায় পৌঁছে যায়। তখনই তার চোখ পড়ে একটা খোলা জানালায়। নিঃশব্দে ভিতরে ঢোকে। এটা সেই রয়্যাল চেম্বার, যেখানে রাজা আর রাজকুমারী আছে। রাজা জিজ্ঞেস করে, সবকিছু প্ল্যান মতো চলছে তো? রাজকুমারী বলে, হ্যাঁ, অন্য দুনিয়ার বাচ্চারা কিছুই জানে না, আর তাদের মধ্যে কারোরই ম্যাজিক্যাল এবিলিটি নেই। রাজা মাথা নাড়ে, ভালো, এখন শুধু তাদের ওপর নজর রাখো। একইরা সবটা চোখের সামনে দেখছে। সে তাদের পেছনে দাঁড়িয়ে,
কিন্তু প্রেজেন্স কনসিভ স্কিল দিয়ে প্রায় অদৃশ্য। সে ভাবছে এখন এটাকে এখানেই শেষ করে দেই, কিন্তু তারপর তার চোখ থেমে যায়। সে গভীর নিঃশ্বাস নেয় আর নিজেকে বলে, না, এখন না, আসল খেলা তো এখনই শুরু হবে। পরের সকালে অ্যাকিরা তার বাকি ক্লাসমেটদের সাথে ব্রেকফাস্ট টেবিলে বসে। সবাই নর্মাল লাগছে, যেন সবকিছু একদম ঠিকঠাক। কিন্তু তখনই ক্লাসের সবচেয়ে পপুলার ছেলে সাতো উঠে দাঁড়ায় আর বিরক্তির সুরে বলে, আমরা তো এখানে কোনো লাক্সারি ভ্যাকেশনে আসিনি। আমাদের পাওয়ারগুলো ইউজ করতে হবে এই ওয়ার্ল্ডের লোকদের হেল্প করতে আর ডেমন ফোর্সের বিরুদ্ধে লড়তে, ঠিক যেমন কিং অর্ডার দিয়েছে। বাকি ক্লাসও এই বোকামির কথাই সায় দেয়, আর অ্যাকিরা ভিতরে ভিতরে ভাবছে, আমার ডিসকভারিটা সবার সামনে রিভিল করব কিনা, কারণ এখন তার সন্দেহ হচ্ছে যে এই কাইন্ড কিং আর সুইট প্রিন্সেস আসলে আমাদের অ্যালাই না। ব্রেকফাস্ট শেষ হলে সব স্টুডেন্ট ট্রেনিং গ্রাউন্ডে জড়ো হয়। সেখানে রয়্যাল আর্মির লর্ড কমান্ডার সেরেন নিজে এসে ইন্ট্রোডিউস করে যে সে পার্সোনালি তাদের ট্রেন করবে। সে বলে 1 মাসের ইন্টেন্স ট্রেনিংয়ের পর সবাইকে ডানজনে পাঠানো হবে, যাতে তারা নিজেদের এবিলিটি টেস্ট করতে পারে। সাতো তৎক্ষণাৎ হিরোইক পোজ দিয়ে সবাইকে মোটিভেট করতে থাকে, চল গাইজ, লেটস গিভ আওয়ার বেস্ট। কিন্তু অ্যাকিরা দূর থেকে সব দেখছে, একটু ডিটাচড, একটু সাসপিশাস। সে ভাবে একা একা এক্সপ্লোর করাই ভালো হবে, আর ঠিক তখনই সে চুপি চুপি বেরিয়ে পড়ে। কিন্তু হঠাৎ শক খায়, পেছন থেকে স্যারেন তার পিছু নিয়ে চলে আসে। অ্যাকিরা ভাবে, আমার ইনভিজিবিলিটি স্কিল শেষ হয়ে গেল নাকি, এর কি টাইম লিমিট আছে? কিন্তু স্যারেন হেসে বলে, চিন্তা করিস না, তুই পারফেক্টলি হিডেন ছিলি। শুধু আমি দেখতে পাই। অ্যাকিরা অবাক হয়ে জিজ্ঞেস করে, কিভাবে? সেরেন ক্যাজুয়ালি বলে, আমার মিস্টিক ভিশন আছে, যা দিয়ে টেম্পারেচার ডিফারেন্স দেখতে পাই। বেসিক্যালি আমি একটা ওয়াকিং থার্মাল ক্যামেরা। অ্যাকিরা তৎক্ষণাৎ ডিফেন্সিভ হয়ে যায় আর তার ব্লেডে হাত রাখে। জিজ্ঞেস করে, তাহলে এখন তুমি আমাকে এক্সপোজ করবে? সেরেন শান্ত গলায় বলে, রিল্যাক্স, আমি তোকে কিং বা প্রিন্সেসের সামনে রিভিল করতে আসিনি। অ্যাকিরা একটু রিল্যাক্স করে, কিন্তু তবু জিজ্ঞেস করে, তাহলে তুমি কোন সাইডে? সেরেন একটা রহস্যময় হাসি দিয়ে বলে, এই গল্পটা এত সিম্পল না, বোঝাতে সময় লাগবে। তার সিনসিয়ারিটি দেখে অ্যাকিরা একটু ভরসা পায় আর বলে, আমি লাইব্রেরিতে যেতে চাই ওয়ার্ল্ডটা সম্পর্কে আরও জানতে। সেরেন জিজ্ঞেস করে, তোর কনসিলমেন্ট স্কিলের লেভেল কত? অ্যাকিরা বলে, অলরেডি ম্যাক্সড আউট, যেটা অদ্ভুত, কারণ বাকি সব স্কিল এখনও লেভেল 1। সেরেন হালকা হেসে বলে, তাহলে আমি তোকে হেল্প করতে পারি, কারণ লাইব্রেরিতে যা চাস তা পাবি না। অ্যাকিরা ডাউটে আছে, কিন্তু স্ট্রেঞ্জারের সাথে মিলে যাওয়ার চিন্তাটা তাকে এক্সাইট করে। সে জিজ্ঞেস করে, আর তুমি আমাকে হোমে ফেরত পাঠাতে হেল্প করবে? সেরেন আসতে বলে, আমার নিজেরও জানা নেই রিটার্নের রাস্তা কি, কিন্তু যদি বেঁচে থাকতে চাস তাহলে আগে পাওয়ারফুল হতে হবে, তাহলে হয়তো রাস্তা নিজে থেকে দেখা যাবে। অ্যাকিরা বলে, আমার ফ্রি হেল্প পছন্দ না। সেরেন হেসে বলে, তাহলে বদলে তুই আমাকে তোর ওয়ার্ল্ডের কথা বল। দুজনের মাঝে একটা অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং হয়। অ্যাকিরা হাত বাড়ায়, আর এই ওয়ার্ল্ডে প্রথমবার কোনো মানুষের উপর ভরসা করার সিদ্ধান্ত নেয়। সময় যায়, আর অ্যাকিরা এখন এই নতুন দুনিয়ার অন্য রেসগুলো, বিস্টম্যান আর এলফদের সম্পর্কে শিখতে থাকে। সে রোজ ট্রেনিং করে, মেন্টাল আর ফিজিক্যাল স্ট্রেংথ দুটোই পুশ করে। সে মনে করে ট্রেনিংই তার আসল পাওয়ার। অন্যদিকে তার পুরা ক্লাস গিলের অধীনে আলাদা ট্রেনিং প্রোগ্রাম করছে। এক সন্ধ্যায় অ্যাকিরা সেরেনের কাছে যায় আর সেখানে একটা পুরানো বই পায়। কৌতূহল থেকে খোলে, কিন্তু তখনই সেরেন ভিতরে ঢোকে আর হেসে বলে, তুই তাড়াতাড়ি শিখছিস। এই বইটা আসলে আমার প্ল্যানের, রাজাকে উল্টে দেওয়ার প্ল্যান, কিন্তু কুকিং বুকের মতো ডিসগাইজ করা। সেরেনের টোন সিরিয়াস হয়ে যায়। সে বলে, রাজা এখন পুরা পাগল হয়ে গেছে, দুনিয়ার সিস্টেম বদলাতে যা খুশি করতে রেডি। আর সেরেন, যে রয়্যাল নাইটসের হেড, তার ডিউটি আর কনসিয়েন্সের মাঝে আটকে আছে। অ্যাকিরা চুপচাপ শোনে আর কনফেস করে যে রাতে আমাদের এখানে ডাকা হয়েছিল, আমার কাছে রাজাকে শেষ করার চান্স ছিল, কিন্তু করতে পারিনি। সেরেন হেসে বলে, তুই ঠিক করেছিস, শুধু অ্যাসাসিন বলে হত্যা করতে হবে এমন কোনো কথা নেই। আস্তে আস্তে 1 মাস কেটে যায়। এখন সব হিরোরা ডানজনে ঢোকার জন্য রেডি। পুরা শহর তালি বাজিয়ে স্বাগত জানায়, কিন্তু দূর থেকে অ্যাকিরা দেখে একটা মাস্ক পরা মেয়ে তাদের ঘুরছে। কৌতূহলে সে কনসিলমেন্ট স্কিল অ্যাক্টিভেট করে তার পিছু নেয়। মেয়েটা ব্লু হেয়ারের, গুস্সায় বলে, পুরা শহর তোমাদের হিরো মনে করছে, কিন্তু কেউ জানে না তোমাদের এখানে ডাকার জন্য কত বড় স্যাক্রিফাইস হয়েছে। অ্যাকিরা স্টান্ট হয়ে যায়। স্যাক্রিফাইস? কোন স্যাক্রিফাইস? মেয়েটা ঠান্ডা চোখে বলে, নিজে খুঁজে বের কর হিরো। আর ভিড়ে হারিয়ে যায়। সিন শিফট হয়। ডানজনের চারপাশে মনস্টার ঘিরে, প্রত্যেক স্টেপে ট্র্যাপ, প্রত্যেক শ্যাডোতে বিপদ। সব স্টুডেন্ট থকা, মোরাল ডাউন। অ্যাকিরা লাগাতার মনস্টার রিপেল করার চেষ্টা করছে, কিন্তু নাম্বার বাড়তেই থাকে। সে সেরেনকে চিল্লিয়ে জিজ্ঞেস করে, রিট্রিট করব? সেরেন শান্ত গলায় বলে, না, আজ তুই অনেক ভালো করেছিস। তারপর ডিভাইন আর্টস ইউজ করে সামনের রাস্তা ক্লিয়ার করে দেয়। গিল সবাইকে বাইরে যাওয়ার ডিরেকশন দেয়, কিন্তু সে শকড। এখনও আন্ডারগ্রাউন্ডে, চারপাশে মনস্টার। তখন সাতোর মনে পড়ে প্রিন্সেস যে স্মোক বম দিয়েছিল। সে বলে, গাইজ, এটা দিয়ে মনস্টাররা ভয় পাবে, আর না ভেবে বম ফেলে দেয়। কিন্তু ধোঁয়া ক্লিয়ার হতেই একটা বিশাল মিনোটর বের হয়। গিল ওপরে তাকায় আর শকড। মিনোটর তো ডানজনের ডিপ লেভেলে থাকে। অ্যাকিরা ইনস্ট্যান্ট রিয়্যাক্ট করে, লাফ দিয়ে অ্যাটাক করে। খঞ্জর সোজা তার মাথায় বসে, কিন্তু পরের মুহূর্তে তার ড্যাগার ভেঙে
যায়। সে পেছনে সরে ডিসবিলিফে। সাতো মাটিতে পড়ে, হাত কাঁপছে, সোর তুলতেও পারছে না। একিরা গুস্সায় বলে, নড়িস না, হিরো হতে চাস তো আগে জিন্দা থাক। সেরেন এখন ফ্রন্ট লাইনে চলে এসেছে। একিরা তার দিকে তাকায় আর বলে, তোর স্পেশাল অ্যাবিলিটি ইউজ কর, বাকিটা আমার ওপর ছেড়ে দে। সেরেন তার চোখে তাকায়, সেখানে ভয় নেই, শুধু ডিটারমিনেশন। সে আস্তে মাথা নাড়ে আর মন্ত্র পড়তে শুরু করে। তৎক্ষণাৎ একটা জোরালো লাইটনিং বোল্ট আকাশ চিরে নিচে পড়ে আর সোজা মিনোটরকে ঝাটকা দেয়। তখন পেছন থেকে একিরা চুপচাপ তার পজিশন নেয়, অ্যাটাক করার জন্য পুরা রেডি। সে তার শ্যাডো ম্যাজিক অ্যাক্টিভেট করে আর পিওর অন্ধকার থেকে তৈরি ধারালো কাটা হাওয়া চিরে মিনোটরের দিকে ছুড়ে মারে। অন্যদিকে সেরেনের বিদ্যুতের অ্যাটাক এখনও রাক্ষসটাকে ধরে রেখেছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই মিনোটর সেই পকর থেকে ছাড়া পায় আর সোজা একিরাকে টার্গেট করে। তার জানা নেই যে একিরার জাদু আগেই শুরু হয়ে গেছে। যেই সে তার ভারী অ্যাক্স ঘুরায়, তার হাত ঠিক সেই ব্ল্যাক কাঁটাগুলো দিয়ে ছিদ্র হয়ে যায়। একিরা সময় নষ্ট না করে তার পুরা শরীরে আরও কাঁটা বসিয়ে দেয়। যখন নিশ্চিত হয় যে এই বিস্ট আর বের হতে পারবে না, তখন তার পায়ের নিচে একটা গভীর অন্ধকার গর্ত বানিয়ে দেয়। চোখের পলকে মিনোটর সেই গর্তে টেনে নিয়ে যায়। কাঁটাগুলো তার মাথা আলাদা করে দেয় আর এক মুহূর্তে পুরা গায়েব। সবাই এটা দেখে লিটারালি স্টান্ট হয়ে যায়। একিরা এত পাওয়ারফুল মনস্টারকে হারিয়ে দিল, কিন্তু ঠিক তখনই তার শ্যাডো পাওয়ার আনকন্ট্রোল হয়ে যায়। সে কাঁটাগুলো ফিরিয়ে নেবার চেষ্টা করে, কিন্তু জাদু বেকাবু হয়ে চারপাশে ছড়িয়ে পড়তে থাকে। সবাই প্যানিকে চলে যায়, কিন্তু সেরেন তৎক্ষণাৎ এগিয়ে এসে তাকে গাইড করে। তার হেল্পে একিরা শেষমেশ নিজের পাওয়ারের উপর কন্ট্রোল ফিরে পায় আর শ্যাডো ম্যাজিক আস্তে আস্তে ফেড হয়ে যায়। হাঁপাতে হাঁপাতে একিরা বলে, আজ হয়তো জিন্দা বেঁচে গেলাম, এটা আমার ভাগ্য ছিল। সেরেন হেসে বলে, আজ তুই আমার এক্সপেকটেশনের চেয়ে অনেক বেশি করে দেখিয়েছিস। ডানজান থেকে বাইরে আসার পর সেরেন পুরা টিমের জীবন বাঁচানোর জন্য সবাইকে থ্যাঙ্কস বলে, কিন্তু একিরা সোজা বলে, আসল ক্রেডিট তো সেরেনকে যায়। তার ছাড়া আমি মিনোটরকে কখনো হারাতে পারতাম না, কারণ ট্রেনিংয়ের সময় তো আমি শ্যাডো ম্যাজিক সামলাতেই পারছিলাম না। সেরেন বলে, আমি প্রথমবার শ্যাডো ম্যাজিকের মতো এক্সট্রা স্কিল দেখলাম। সে মানে যে একিরা এখনও এটাকে খুব কষ্ট করে কন্ট্রোল করছে আর ওয়ার্ন করে, পরের বার খুব সাবধান থাকিস। তারপর সে একিরাকে একটা সামুরাইজড সর্ড দেয়, যেটা প্রথম হিরো নিজে বানিয়েছিল। একিরা অবাক হয়ে জিজ্ঞেস করে, এই তলোয়ারটা আমাকে কেন দিচ্ছ, কারেন্ট হিরো সাতোকে কেন না? সেরেন হালকা হেসে বলে, তার তো আগে থেকেই হোলি সর্ড আছে, আসল কারণ অন্য। সেরেন এই তলোয়ারটা রয়্যাল ট্রেজারি থেকে চুরি করেছে, আর যদি এটা বোকা হিরোর কাছে থাকতো তাহলে তৎক্ষণাৎ ধরা পড়ে যেত। একিরা খুশি হয়ে তলোয়ারটা নেয়, কিন্তু তার চোখ পড়ে হাতলের কাছে খোদাই করা শিলালিপিতে। প্রথম নাম লেখা ইয়ানো মোকামি, আর তার নিচে লেখা, এই তলোয়ার মুসিবতে তার উত্তরসূরির পথ দেখাবে। একিরা ভাবে, কাশ প্রথম হিরোর সাথে দেখা হওয়ার চান্স পেতাম। কথা বলতে বলতে তার মনে পড়ে সাতোর ওপর লাগা কার্সের কথা। ম্যাজিশিয়ানরা অনেক চেষ্টা করেছে, কিন্তু কার্স ভাঙেনি। তার সন্দেহ হয় কিছু একটা গড়বড় আছে। সেরেন একটা থিওরি দেয়, আসলে কার্সের পেছনে প্রিন্সেসই আছে। সে ডার্ক রিচুয়াল দিয়ে সাতোকে তার পাপেট বানাতে চায়, কিন্তু একিরা ঠিক সময়ে সেখানে পৌঁছে যায় আর যে জাদুর ক্রিস্টাল দিয়ে রিচুয়াল করছিল সেটা ভেঙে দেয়। প্রিন্সেস গুস্সায় চিল্লিয়ে ওঠে, তোর সাহস কি করে হলো আমার রুমে পারমিশন ছাড়া ঢোকার? আর ঠিক তখন একিরা তার দিকে তলোয়ার তাক করে। সে ঠান্ডা গলায় বলে, যে মেয়ে অন্যদের কার্স দেয় সে মেয়ে না, চিরাইল। তারপর জিজ্ঞেস করে, তুই এসব কেন করছিস? প্রিন্সেস বলে, কিংয়ের জন্য। একিরা আবার জিজ্ঞেস করে, কিন্তু কেন? আর তার ফাঁকা নির্জীব চোখ শুধু একই কথা রিপিট করে, কিংয়ের জন্য। এখন একিরা বুঝে যায় তার সাথে কিছু একটা গড়বড় আছে। সে ক্রিস্টালটা নিয়ে কমরা থেকে বেরিয়ে যায়, কিন্তু প্রিন্সেসের কাছে আরও ক্রিস্টাল আছে, যা দিয়ে সে বাকি স্টুডেন্টদের কার্স করার প্ল্যান করছে। একিরা সেই ক্রিস্টাল নিয়ে সেরেনের কাছে যায় আর সবকিছু খুলে বলে। সেরেন শুধু গভীর নিঃশ্বাস নিয়ে বলে, সে এখনও ঠিক হয় নাই। তারপর জিজ্ঞেস করে, তুই কি তাকে তোর মুখ দেখিয়েছিস? একিরা বলে, হ্যাঁ, আমি শুধু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সে খুব অদ্ভুত ছিল। সেরেন গম্ভীর হয়ে বলে, সে এখন পুরা রাজার পাপেট হয়ে গেছে। তারপর একিরাকে ওয়ার্ন করে, আজ রাতে মহলে ঘুমাস না। একিরা জিজ্ঞেস করে, কেন? সেরেন বোঝায়, সে যাকে খুশি কার্স দিতে পারে, কিন্তু আমাকে না, কারণ আমার আসল আইডেন্টিটি তার জানা নেই। মানে স্পষ্ট, সে তোকে মারার চেষ্টা করবে। একিরা একটু গিল্টি হয়ে জিজ্ঞেস করে, তাহলে তুই আমাকে বকবি না যে মুখ দেখিয়েছি? সেরেন হালকা হেসে বলে, টিনেজার তো ইম্পালসিভ আর রেকলেস হবেই। আমাদের মতো বড়দের কাজ হলো তাদের বাঁচিয়ে রাখা। পরের সকালে একিরা মহলে হইচই শুনে জেগে ওঠে। দৌড়ে গিয়ে দেখে বড় ভিড় জমেছে, আর সাতো এখন কার্স থেকে পুরা ফ্রি। একিরা জিজ্ঞেস করে, এখানে কি হয়েছে? সাতো বলে, সেরেন মারা গেছে। এটা শুনে একিরার মাথা শূন্য হয়ে যায়। সে ভিড় ঠেলে ভিতরে যায় আর মাটিতে সেরেনের লাশ দেখে। তার বুকে একটা খঞ্জর বিঁধে আছে। তার একমাত্র বন্ধুর মৃত্যু দেখে সে ভেঙে পড়ে, কিন্তু বাকি লোকেরা তার ওপরই সন্দেহ করতে শুরু করে। তারা বলে, এই খঞ্জর তো একিরারই ছিল। একিরা চনকে বলে, কিন্তু আমার খঞ্জর তো মিনোটরের লগাইয়ে ভেঙে গিয়েছিল। কেউ তার কথা বিশ্বাস করে না। সবার মুখ ফাঁকা, অদ্ভুত, যেন কোনো স্পেলে আছে। একিরা তৎক্ষণাৎ বুঝে যায় এসব প্রিন্সেসের কার্সের কারণে। শুধু সাতো তার সাপোর্ট করে আর বলে, প্রথমে প্রপার ইনভেস্টিগেশন হওয়া উচিত।
কিন্তু কিং গুস্সায় অর্ডার দেয়, আমাদের সেনাপতির খুনের জন্য অ্যাকিরাকে ফাঁসি দেওয়া হবে। গার্ডদের অর্ডার যায়, এখানেই মেরে ফেলো। কিন্তু অ্যাকিরা তার প্রেজেন্স হাইটসকে ইউজ করে আর কোনো চোট ছাড়াই পালিয়ে যায়। পুরা মহল তাকে খুঁজছে। সে গিলের কাছে যায়। গিল বলে এলিট অ্যাসাসিন টিম রাজার অর্ডারে সেরেনকে মেরেছে, এখন সেই টিম অ্যাকিরার পিছনে। কিন্তু সেরেন আগে থেকেই সব বুঝে রেখেছিল, তার রুমে ট্রাভেলের সব জিনিস রেডি করে রেখেছিল। গিল তাকে সেই জিনিস আনতে বলে। অ্যাকিরা তাড়াতাড়ি সেখানে যায়, জিনিস নিয়ে বের হতে যাচ্ছে, কিন্তু তাড়াহুড়োই একটা ছোট পাউচ ভুলে যায়। রাত হতে হতে কিং তার দরবারে বলে, সেরেন আমাদের আসার চেয়ে অনেক সহজে পড়ে গেল, এখন আমাদের রাস্তায় কেউ বাকি নেই। রাজকুমারী আস্তে রাজার দিকে তাকায় আর বলে, হিরোকে ছাড়া বাকি সব স্টুডেন্টের ব্রেন ওয়াশ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু আমাদের পাশের রাজ্যগুলোর সাথে যুদ্ধ শুরু করার জন্য একটা ছোট্ট রিজন দরকার। এটা শুনে রাজার মুখে হালকা হাসি ফুটে ওঠে। সে ঠান্ডা গলায় বলে, খুব ভালো, এখন অ্যাকিরা আমাদের জন্য সবচেয়ে বড় থ্রেট, তাকে খতম করে দাও। তার পিছনে অ্যাসাসিন পাঠাও, যাতে সে বেশিক্ষণ জিন্দা না থাকে। অন্যদিকে অ্যাকিরা এখন কালকোঠরির গভীরে লুকিয়ে আছে। সেরেন একবার বলেছিল, যান বাঁচাতে হলে এই জায়গাটাই সবচেয়ে সেফ, কিন্তু এখানে একটা প্রবলেম, পানি খাওয়ার মতো ক্লিন পানি পাওয়া প্রায় অসম্ভব। তবু এই ডানজানেই লোকে নিজের স্ট্রেংথ আর স্কিলকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। বেশিরভাগ লোক এটা করার সাহস পায় না, কারণ জায়গাটা খুব ডেঞ্জারাস। সেরেন ওয়ার্ন করেছিল, তার প্রেজেন্স হাইট স্কিল হাই লেভেল মনস্টারের সামনে ফেল হয়ে যেতে পারে, কারণ তাদের সেন্সগুলো ইনসেনলি শার্প। কিন্তু লেভেল বাড়ালে সে তার গন্ধ আর বডি টেম্পারেচারও ইরেজ করতে পারবে, মানে লিটারালি কাউকে ফুল বানাতে পারবে। সেরেনের কথা মনে রেখে অ্যাকিরা আস্তে আস্তে ডানজনের আরও গভীরে নামতে থাকে। রাস্তায় ফ্লেম হাউসের মতো পাওয়ারফুল মনস্টার মিলে, যারা মরার আগে ব্লাস্ট হয়। অ্যাকিরার মনে পড়ে সেরেনের কথা, যে 100 লেভেলে পৌঁছায় তাকে একটা স্পেশাল স্কিল মিলে, যা তাকে আগের চেয়ে অনেক স্ট্রং করে। ডানজন বসে হারানো এক্সপিরিয়েন্স কামানোর সবচেয়ে ফাস্ট ওয়ে, কিন্তু এটা লাইফ অ্যান্ড ডেথ ব্যাটল, পিছু হটার কোনো অপশন নেই। এখন অ্যাকিরা পুরা ঠিক করে ফেলেছে, যাই হোক না কেন স্ট্রং হতেই হবে। ফ্লেম হাউসকে হারিয়ে সে বস রুমে পৌঁছে যায়। সেখানে একটা বিশাল ডেমন লায়ন তার জন্য অপেক্ষা করছে। অ্যাকিরা ঢুকতেই মনস্টারটা বিনা দেরিতে অ্যাট্যাক করে। অ্যাকিরা কোনো মতে তার তীব্র আঘাত থেকে বাঁচে, কিন্তু জানে না যে শেরের পুচ্ছ আসলে একটা সাপ, যা বিষ ছড়াতে পারে। হঠাৎ বিষ তার নোজে ছড়িয়ে পড়ে, আর একই মুহূর্তে মনস্টারটা তার ক্ল দিয়ে তাকে খুব খারাপভাবে ইনজুর করে। অ্যাকিরা বুঝতে পারে সে মুশকিলে বেঁচে আছে, কিন্তু হার মানার তো প্রশ্নই ওঠে না। শেরটা তাকে দেয়ালে ঠুকে দূরে ফেলে দেয়। এখন অ্যাকিরা পুরা তাক্ত জড়ো করে তার শ্যাডো ম্যাজিক আনলিশ করে। কালো কাটা যেন স্পাইক শেরকে ভেদ করে টুকরো টুকরো করে দেয়। কিন্তু এই পাওয়ার তার শরীরে খুব ভারী পড়ে, আর অ্যাকিরা কন্ট্রোল হারিয়ে বেহুশ হয়ে যায়। ঠিক তখন তার ভিতর থেকে একটা রহস্যময় আওয়াজ গুঞ্জে ওঠে, মাস্টারকে অনেক ড্যামেজ লেগেছে, শ্যাডো ম্যাজিক এখন অটো হিল মোডে যাবে। পরের মুহূর্তে সায়া তার শরীরের কাছে প্রকাশ পায় আর হিলিং মোডে ঢোকে। সে তার জমানো মানা ইউজ করে অ্যাকিরার চোটগুলো আস্তে আস্তে ঠিক করতে থাকে। অন্যদিকে মহলে সাতো বাকি স্টুডেন্টদের জড়ো করে বলে, এখন ডেমন কিংকে হারাতে বের হওয়া উচিত। কিন্তু বাকিরা বলে, এখনও টাইম ঠিক হয় নাই, কারণ নাইট কমান্ডারের রিসেন্ট ডেথ হয়েছে। সাতো জিদ করে, যদি এখন না যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কার্সের এফেক্টে আছে, আর তাকে কনভিন্স করতে থাকে যে এসব বেকার। শেষমেশ সাতো ডিসাইড করে, যদি কেউ না যায় তাহলে আমি একাই যাব। কিন্তু কয়েকজন সাথী এগিয়ে এসে বলে, আমরা তোর সাথে যাব। সাতো একটু অবাক হয়, যদি এরা সব সাবিত হয় তাহলে আমার সাথে কেন যাচ্ছে? তখন জাদুকর্ণী বলে, এখন আমি কার্স আর নর্মাল লোকের মধ্যে ফারাক করতে পারি, আর আমার বিশ্বাস যে এখানে যারা দাঁড়িয়ে আছে তারা এখন কার্স ফ্রি। ঠিক সেই মুহূর্তে লম্বা লোকটা তলোয়ারবাজ অসাহী বলে, হয়তো আমি কারণটা জানি। তার মনে পড়ে যে সে একটা অন্ধকার রুমে কিছু অদ্ভুত ক্রিস্টাল কেটেছিল, কিন্তু কিভাবে সেখানে গিয়েছিল বা সেই সামুরাই সোর্ডটা কিভাবে পেল সেটা মনে নেই। সেই থেকে কয়েকজন আস্তে আস্তে কার্স থেকে ফ্রি হয়ে যায়, আর আসল কারণ ছিল গিল। গিলের অ্যাবিলিটি সাজেশন কোনো কার্সের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। সে তার কথা দিয়ে কারোর অ্যাকশন কন্ট্রোল করতে পারে। সে খুশি যে কয়েকজনকে বাঁচাতে পেরেছে, কারণ এটাই ছিল সেরেনের শেষ অর্ডার, সে শুধু তাদের জন্য দোয়া করতে পারে। এদিকে অসাহীর মাথায় শুধু একটা কথাই ঘুরছে, আমাদের অ্যাকিরাকে খুঁজে বের করতে হবে। যখন সবাই শাপিত ছিল তখন শুধু সেই পুরা সত্যি জানত। অসাহীর মনে পড়ে রিয়েল ওয়ার্ল্ডে সে অ্যাকিরাকে রেলওয়ে ক্রসিংয়ে পার্ট টাইম জব করতে দেখেছিল। অ্যাকিরা তাকে রিকোয়েস্ট করেছিল কাউকে না বলতে, কারণ সে চায়নি ক্লাসমেট বা ছোট বোন জানুক। অসাহী তার সিক্রেট রেখেছিল, আর আস্তে আস্তে দুজনের মাঝে একটা অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। পরে জানা যায় তাদের ছোট বোনেরা বেস্ট ফ্রেন্ড,
আর এটাই ছিল তাদের বন্ডিংয়ের আসল শুরু। ডানজনে একিরাও সেই একই মেমোরি থেকে জেগে ওঠে। সে ভাবে অসাহি কি এখনও জিন্দা আছে। উঠতেই তার লাগে শরীর আগের চেয়ে অনেক হালকা আর পাওয়ারফুল। সে স্ট্যাটাস খোলে আর শক খায়। তার সব স্ট্যাটস বেড়ে গেছে, এইচপি পুরা রিকভার, এমনকি শ্যাডো ম্যাজিকের পাওয়ারও আপগ্রেড হয়ে গেছে। অথচ সে তো মাত্র একবারই ইউজ করেছে। সে অবাক, এটা কিভাবে হলো। কিন্তু ভাবার সময় নেই। সে সোজা ডানজনের আরও গভীরে নামতে থাকে আর কিছুক্ষণে 75th ফ্লোরে পৌঁছে যায়। তখন হঠাৎ একটা স্লাইম মনস্টার তার উপর অ্যাটাক করে। একিরা অবাক, এ তো নিচের লেভেলে স্লাইমও। সে বিনা দেরিতে কেটে ফেলে, কিন্তু স্লাইমের অবশেষ পড়তেই তার থেকে একটা খুব সুন্দর এলফ মেয়ে বের হয়। একিরা হতভম্ব। সে প্রথমবার তার স্কিল ওয়ার্ল্ড আই অ্যাক্টিভেট করে, যেটা সে আজ পর্যন্ত কখনো ইউজ করেনি। কিন্তু ইউজ করতেই তার চোখের সামনে ভয়ঙ্কর ভিশন আসতে থাকে, মাথায় ব্যথা আর বমি বমি ভাব। সে তৎক্ষণাৎ স্কিল ক্যান্সেল করে। তখন এলফ মেয়ে ইমলিয়া জেগে ওঠে। একিরা জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস? সে হালকা হেসে বলে, হ্যাঁ আমি ঠিক আছি। কিন্তু একিরার সন্দেহ হয়, কারণ সে দেখেছে তার এইচপি আগে মাত্র 2% বাকি ছিল। সে জানে ইমলিয়ারও ওয়ার্ল্ড আই স্কিল আছে, আর সে তার উপর ইউজ করেছে। ইমলিয়া তার নাম ধরে ডেকে জিজ্ঞেস করে, এই জায়গাটা কি? একিরা গভীর নিঃশ্বাস নিয়ে বলে, এটা একটা ডানজেন, আর আমি এখানে লেভেল আপ করতে এসেছি। ইমলিয়া কারো স্ট্যাটাস চেক করতে যায়, আর একিরা তাকে থামিয়ে দেয়। সিরিয়াস টোনে বলে, অন্যের স্ট্যাটাসে নজর দেওয়া ম্যানার্সের বিরুদ্ধে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই ইমলিয়া হঠাৎ তার কোলে ঝুঁকে পড়ে। একিরা শক খায়। তারপর বুঝতে পারে ইমলিয়ার খুব জ্বর। সে সময় নষ্ট না করে ইমলিয়াকে তুলে নেয় আর সোজা 69 ফ্লোরে নিয়ে যায়, কারণ ওটাই কাছের ফ্লোর যেখানে পানির সোর্স ছিল। কিছুক্ষণ পর ইমলিয়ার চোখ খোলে আর সে চমকে ওঠে বসে, কিন্তু একিরা শান্ত গলায় বলে, রিল্যাক্স, একটু পানি খা, হাইড্রেটেড থাকা দরকার। তারপর সে তাকে খিচুড়ির মতো কিছু খাবার দেয় যাতে এনার্জি ফিরে আসে। ইমলিয়া থকা গলায় জিজ্ঞেস করে, আমাকে 75th ফ্লোর থেকে নিচে কেন নামালি? একিরা সিম্পলি বলে, কারণ 69-এ পানি পাওয়া যায়। তারপর নরম গলায় বলে, এখন একটু রেস্ট নে। ইমলিয়া তার কেয়ার দেখে হালকা হাসে আর বলে, থ্যাঙ্কস ফর সেভিং মি। তারপর ক্যাজুয়ালি বলে, আমি আসলে একটা প্রিন্সেস। কিন্তু একিরার তো কোনো ফারাক পড়ে না। তার কাছে টাইটেলের কোনো মানে নেই। আর এখান থেকে গল্পটা আরও মজার হয়ে যায়, কারণ ইমলিয়া পুরা রিকভার হয়ে একিরার জার্নিতে জয়েন করে নেয়। যখন দুজনে 80তম ফ্লোরে পৌঁছে, এবার লড়াইয়ে সে তার সাথে থাকে। তার গ্র্যাভিটি ম্যাজিক দিয়ে এনিমিকে চাপা দিয়ে ক্রাশ করে, কিন্তু একিরা পছন্দ করে না যে সে নিজেকে ডেঞ্জারে ফেলছে। ইমলিয়া কনফিডেন্ট হয়ে বলে, চিন্তা করিস না, আমি নিজের খেয়াল রাখতে পারি। আর আমিও তো সেই একই রাস্তায় যাচ্ছি যেখানে তুই যাচ্ছিস। একিরার কাছে এখন তাকে সাথে রাখা ছাড়া আর কোনো অপশন থাকে না। কিছুক্ষণ পর দুজনে বস রুমে পৌঁছে যায়, যেখানে তাদের সামনে একটা ভয়ঙ্কর ড্র্যাগন। রুমে ঢুকতেই ড্র্যাগন গুস্সায় নীল আগুন ছাড়ে, কিন্তু দুজনেই টাইমলি ডজ করে। একিরা তৎক্ষণাৎ তার ইনভিজিবিলিটি স্কিল অ্যাক্টিভেট করে, আর ঠিক তখনই ইমলিয়া তার গ্র্যাভিটি স্পেল দিয়ে ড্র্যাগনকে মাটিতে চেপে ধরে। একিরার জন্য পারফেক্ট ওপেনিং, কিন্তু ড্র্যাগন চালাক। ইনভিজিবিলিটি থাকলেও একিরার প্রেজেন্স টের পায় আর একটা জোরালো ঝটকা দিয়ে তাকে দূরে ফেলে দেয়। ইমলিয়া চিল্লিয়ে বলে, একিরা, ও তোর মাইন্ড পড়ছে, তোকে তোর মাইন্ডকে চারপাশের এনার্জির সাথে মার্জ করতে হবে। একিরা একটু ফ্রাস্ট্রেট হয়ে বলে, আমি তো এখনও সেটা শিখিনি। তাই সে তার ইউজুয়াল স্টাইলে লড়াই চালিয়ে যায়। শ্যাডো ম্যাজিক ইউজ করে ড্র্যাগনের দিকে একটা কালো স্পিয়ার ছুঁড়ে মারে, যেটা সোজা তার মুখে স্ক্র্যাচ করে। ড্র্যাগন ডিরেকশন চেঞ্জ করতে বাধ্য হয়, আর একিরা চান্স নিয়ে তার সোর্ডটা ড্র্যাগনের চোখে বসিয়ে দেয়। ড্র্যাগন নিচে পড়ে যায়। ইমলিয়া তার রেকলেস ফাইটিং দেখে সত্যি ইমপ্রেসড হয়, কিন্তু কিছু জিজ্ঞেস করার আগেই ড্র্যাগনের শরীর হঠাৎ চকচক করতে থাকে। দুজনেই স্টান্ট হয়ে যায়, কারণ পরের মুহূর্তে ড্র্যাগনটা বদলে যায় একটা বড় নীল বিড়ালে। ইমলিয়া শক খেয়ে তার ওয়ার্ল্ড আই অ্যাবিলিটি ইউজ করে, আর বুঝতে পারে এটা কোনো আসল ড্র্যাগন না, একটা শেপ শিফটিং ক্রিচার যে মজা করার জন্য ড্র্যাগনের রূপ নিয়েছিল। এখন ইমলিয়ার সবকিছু ক্লিয়ার হয়ে যায়, আসল ড্র্যাগন তো এত ফ্র্যাজাইল হতেই পারে না। একিরাও ইমলিয়ার স্কিল দেখে জেনুইনলি ইমপ্রেসড হয়। সে জিজ্ঞেস করে, তুই কিভাবে এত সহজে ওয়ার্ল্ড আই ইউজ করতে পারিস? ইমলিয়া হেসে বলে, কারণ আমি নিজেকে এটার থেকে দূরে রাখিনি। একিরার মনে পড়ে যে প্রথমবার সেই স্কিল ইউজ করতে চেয়েছিল, তখন তার মাথা ফেটে যাওয়ার মতো ব্যথা করেছিল। তার মনে হয় হয়তো তার লেভেল এখনও কম, তাই কন্ট্রোল করতে পারে না। কিন্তু ইমলিয়া ভাবে সে ইচ্ছে করে এটাকে রিজেক্ট করছে বলেই প্রবলেম হচ্ছে। ঠিক তখন সেই নীল বিড়ালটা আস্তে আস্তে উঠে দাঁড়ায় আর কথা বলতে শুরু করে। সে বলে, আমার লজ্জা লাগছে যে আমাকে একটা হিউম্যান আর একটা এলফ মিলে হারিয়ে দিল, অথচ আমি তো শুধু মজা করার জন্য ড্র্যাগন বানিয়েছিলাম। একিরা তার কথা শুনে হতভম্ব হয়ে যায়। সে তো ভাবতেই পারেনি যে এই ক্রিচারটা আসলে কথা বলতে পারে। তারপর বিড়ালটা ক্যাজুয়াল হয়ে বলে, আমাকে ওই নিচু মনস্টারদের সাথে মিশাস না, যারা শুধু ইনস্টিংক্ট দিয়ে চলে। আমি ডেমন কিংয়ের তৈরি একটা হাই ইন্টেলিজেন্স ক্রিচার। একিরা ঠান্ডা গলায় বলে, আমার কোনো ফারাক পড়ে না তুই কে, শুধু এটা জেনে রাখ, পরের অ্যাটাকের পর তুই আর লড়তে পারবি না।
বিড়ালটা হেসে বলে, আমার মরতে ভয় লাগে না, কিন্তু মরার আগে তোর জন্য একটা মেসেজ আছে। তারপর সে দাঁড়িয়ে ওঠে আর একটা ডার্ক ওরা ছড়িয়ে দিয়ে বলে, ডেমন কিং তোর জন্য অপেক্ষা করছে তার মহলে, ভলক্যানো ডেমন কন্টিনেন্টের মাঝখানে। একইরা শক খেয়ে যায়। ডেমন কিং আমার সম্পর্কে কিভাবে জানলো আর আমাকে কেন ডাকছে? বিড়ালটা বলে, ওটা তোর বোঝার বাইরে। আমি আর কিছু বলতে পারবো না। এরপর সে থকা হয়ে মাটিতে শুয়ে পড়ে আর বলে, এখন শেষ করে দেয় আমাকে। কিন্তু একইরা মাথা নাড়ে, না, আমি তোকে মারব না। বিড়ালটা তিরস্কার করে বলে, এমন ভান করিস না যে তোর কিছু যায় আসে না। হিউম্যানরা তো সবসময় ডেমন আর মনস্টারদের শত্রু মনে করে। মেরে ফেল আমাকে, এটাই ঠিক। কিন্তু একইরা ক্যাজুয়ালি বলে, আমার জন্য আসল শত্রু রাজা, রাক্ষস না। ইমলিয়া রিমাইন্ড করে, বস রুমের দরজা তখনই খুলবে যখন আমরা বসকে মারব বা আমরা নিজেরা মরব। বিড়ালটা তার কথায় সায় দিয়ে একইরাকে বলে, তাহলে কি তুই এখানে ভুকে মরার প্ল্যান করছিস? একইরা একটু থেমে বলে, না, ব্যাপারটা এত সিম্পল না। আমার তোর সাথে কথা বলা যায়, অন্য মনস্টারদের সাথে না। আমার বিশ্বাস কোনো না কোনো রাস্তা আছে যাতে তোকে না মেরে আমরা বাইরে বের হতে পারি। ইমলিয়া ভাবতে ভাবতে হঠাৎ বলে, থাম, আরেকটা উপায় আছে। সে বোঝায়, যদি একইরা এই বিড়ালের সাথে প্যাক্ট করে, তাকে নিজের ফ্যামিলিয়ার বানিয়ে নেয়, তাহলে সিস্টেম আর তাকে বস মনস্টার মনে করবে না আর গেট নিজে থেকে খুলে যাবে। বিড়ালটা হেসে ওঠে, এটা শুধু এক্সপিরিয়েন্সড ম্যাজিশিয়ান করতে পারে, যার মাইন্ড কন্ট্রোল পারফেক্ট। তোর কাছে সেই স্কিল নেই কিরা। কিন্তু ইমলিয়া কনফিডেন্ট হয়ে বলে, তুই ভুল করছিস, তার লিমিট আগেই ক্রস হয়ে গেছে। মনে আছে যখন সে তোকে কনফিউজ করার জন্য তোর বডি থেকে মাইন্ড আলাদা করেছিল? ওটাই সেই টেকনিক যা শুধু প্রথম হিরো করেছিল। বিড়াল আর একইরা দুজনেই শখ খেয়ে একে অপরের দিকে তাকায়। ইমলিয়া নরম গলায় বলে, আমার বিশ্বাস একইরা এই রিচুয়াল করতে পারবে, শুধু জানি না সে সার্ভাইভ করবে কিনা। একইরা গভীর নিঃশ্বাস নিয়ে জিজ্ঞেস করে, যদি আমি ফেল করি তাহলে কি হবে? বিড়ালটা শান্ত গলায় বলে, তাহলে তোদের মধ্যে একজন বা হয়তো দুজনেই মরে যাবি। একইরা বিনা দ্বিধায় বলে, আমি রিস্ক নিতে রেডি। বিড়ালটা শেষবার তার চোখে তাকিয়ে বলে, তোরা হিউম্যানরা কখনো বদলাস না, সবসময় নিজেকে বিপদে ফেলিস শুধু অন্যকে বাঁচানোর জন্য। আর এখানেই সিনটা একটা অদ্ভুত টেনশনে ফ্রিজ হয়ে যায়। একইরা এগিয়ে যায়, হাত তুলে রিচুয়াল শুরু করার প্রিপারেশন নেয়। এখান থেকে স্টোরিটা অনেক ইমোশনাল আর ইন্টেন্স টার্ন নিচ্ছে। একইরা এখন সেই কালো বিড়ালের সামনে দাঁড়িয়ে, আর বিড়ালটা বলছে, এগিয়ে আয়। সে বলে, আমার কোনো ফারাক পড়ে না যদি আমি মরে যাই। একইরা এটা শুনে লিটারালি শক খেয়ে যায়। সে ভাবতেই পারে না কেউ নিজের জীবন মৃত্যু নিয়ে এত কেয়ারলেস হতে পারে। একইরা গুস্সায় জিজ্ঞেস করে, তোর সত্যি জীবনের কোনো পরোয়া নেই? আর বিড়ালটা শান্ত গলায় বলে, এখন জীবনে তো কিছু বাকি নেই, এখন বাঁচি বা মরি কোনো ফারাক পড়ে না। এটা শুনে একইরা একটু থেমে যায়। তার বুঝতে পারে যে এই দুঃখটা শুধু দেখানো না, আসলেই গভীর। সে ঠিক করে পরে এই নিয়ে কথা বলবে, কিন্তু এখন রিচুয়ালটা কমপ্লিট করতে হবে। সে ইমলিয়ার দিকে ফিরে জিজ্ঞেস করে, এই রিচুয়ালটা কিভাবে হয়? ইমলিয়া বলে, প্রথম স্টেপ হলো বিড়ালকে একটা নতুন নাম দেওয়া। একইরা একটু ভেবে হেসে বলে, তোর নাম হবে নাইট, কারণ তোর ফারটা আমাকে রাতের আকাশের কথা মনে করিয়ে দেয়। কিন্তু মজার ব্যাপার, বিড়ালটা কোনো রিয়াকশন দেয় না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। একইরা এখন পরের স্টেপ শুরু করে, মাইন্ড লিঙ্কিং, মানে বিড়ালের পায়ে নিজের মাইন্ড ঢোকানো। ইমলিয়া ওয়ার্ন করে, একবার প্রসেস শুরু করলে ফিরে আসার কোনো রাস্তা নেই। যদি কন্ট্রোল হারাস তাহলে তো জান যেতে পারে। কিন্তু একইরা পুরা কনফিডেন্স নিয়ে বলে, আমার নিজের স্ট্রেংথের ওপর ভরসা আছে। যেই সে মাইন্ড কানেকশন শুরু করে, হঠাৎ একটা খুব তীব্র এনার্জি ওয়েভ তাকে ভিতরে টেনে নেয়। সে নিজেকে একটা অন্ধকার জ্বলন্ত শহরে পড়তে দেখে, চারপাশে আগুন, চিৎকার আর ধ্বংস। সে ভয়ে এদিক ওদিক তাকায় আর সামনে নাইটকে দেখে, পুরা মনস্টার হয়ে শহরে তাণ্ডব চালাচ্ছে, লোকজনকে নির্মমভাবে মারছে। একইরা তাকে থামানোর চেষ্টা করে, থাম, এটা তুই না। কিন্তু নাইট তার কথা শোনে না। সে তার কালো এনার্জি দিয়ে একইরার ওপর অ্যাটাক করে আর তাকে মাটিতে ফেলে দেয়। একইরা কোনো মতে উঠে দাঁড়ায়, কিন্তু নাইট ঠান্ডা গলায় বলে, হিচকিচাস না, যদি জিন্দা থাকতে চাস তো আমাকে মেরে ফেল। কিন্তু একইরার মন মানে না, সে অ্যাটাক করা থেকে নিজেকে থামিয়ে রাখে। নাইট আবার ঝাঁপিয়ে পড়ে, তার নখ একইরার বুকে চিরে দেয়, আর সেই ঘা আসল দুনিয়াতেও দেখা যায়। এখন একইরা বুঝতে পারে যে কিছু না করলে সে মরে যাবে। সে খঞ্জর বের করে নাইটের দিকে ছুঁড়ে মারে, কিন্তু নাইট সেটা সহজেই ডিফ্লেক্ট করে আর একটা পাওয়ারফুল ডার্ক অ্যাটাক শুরু করে। একইরা দৌড়ায়, কিন্তু অ্যাটাক করার জন্য না, সে নিজেকে নাইটের নখে আঘাত করতে দেয়। নাইট থেমে যায়, শক খেয়ে জিজ্ঞেস করে, এটা কি করছিস তুই? একইরা আসতে বলে, আমি তোকে মারতে চাই না, আমি জানি তুইও কাউকে মারতে চাস না। নাইট চিল্লিয়ে বলে, আমি একটা মনস্টার, আমার ভিতরের ইনস্টিংক্ট আমাকে সবাইকে শেষ করতে বাধ্য করে। কিন্তু একইরা তার চোখে তাকিয়ে শান্ত গলায় বলে, এখন তোকে একা লড়তে হবে না, এখন আমি আছি, আমি তোকে থামাবো, তোকে সামলাবো। আস্তে আস্তে চারপাশের দৃশ্য মিলিয়ে যেতে থাকে, যেন স্বপ্ন ভেঙে যাচ্ছে। নাইটের ডার্ক এনার্জি শান্ত হয় আর সে আস্তে আস্তে তার আসল রূপে একটা ছোট কালো বিড়ালে বদলে যায়। সে একইরার কোলে এসে শান্তিতে চোখ বন্ধ করে, আর স্বপ্নের দুনিয়ায় প্রথমবার সূর্য ওঠে। একইরা এখন তার কোলে নাইটকে অনুভব করছে। বিড়াল যে শান্তি পেয়েছে সেটা আস্তে আস্তে তার মধ্যেও ছড়িয়ে পড়ে। আর এখান থেকে গল্পটা আরও ইন্টারেস্টিং হয়ে যায়, কারণ একইরা ধীরে ধীরে ড্রিম ওয়ার্ল্ড থেকে ফিরে আসতে থাকে। যেই সে বুঝতে পারে যে প্যাক্টের রসম সফল হয়েছে, সে কনফার্ম করার জন্য নাইটকে আলতো করে ছোঁয়ে।
আর ঠিক তখনই তার হাতের পেছনে একটা চকচকে গোল্ডেন মার্ক দেখা যায়, আর নাইটের কপালের লাল নিশানটাও সোনালি হয়ে যায়। ইমলিয়া শান্ত গলায় বলে, এটা সাকসেসের চিহ্ন। এটা দেখায় যে অ্যাকিরার সোল এখন পুরা বিড়ালের সাথে জড়িয়ে গেছে। নাইটও পুরা জেগে ওঠে আর বলে, এখন দেখি তুই কতদূর যেতে পারিস। সে অ্যাকিরাকে তার মাস্টার হিসেবে অ্যাকসেপ্ট করে আর লাইফ টাইমের জন্য তার সার্ভিসে থাকার শপথ নেয়। এরপর ইমলিয়া নিজের ইন্ট্রোডাকশন দেয় আর নাইট তৎক্ষণাৎ বলে, তোর মালিকের সাথী হিসেবে আমিও তোকে সম্মান করি। আর ঠিক তখনই মাটিতে একটা ম্যাজিক্যাল সার্কেল দেখা যায়, যেটা দেখায় বস হেরে গেছে। কিন্তু অ্যাকিরা এখনও ভাবছে। সে বলে, আমি পরের ফ্লোরে যেতে চাই, কিন্তু নাইট তো ইনজুর্ড। নাইট বলে, দরজা ততক্ষণ খোলা থাকবে যতক্ষণ না আমরা এটার প্রপার ইউজ করি। তাই হুড়াহুড়ি করার দরকার নেই। অ্যাকিরা একটু রেস্ট করার ডিসাইড করে আর এমলিয়া সাজেস্ট করে এই সময়টা একে অপরকে আরও ভালো করে জানার জন্য ইউজ করি। নাইট তৎক্ষণাৎ হাজির হয়ে যায়। অ্যাকিরা অবাক হয় যে সে এত তাড়াতাড়ি তার পার্সোনালিটি অ্যাডজাস্ট করে নিল। অন্যদিকে সাতো আর তার টিম সেই দেশে পৌঁছে যায় যেটা একটা লেজেন্ডারি হিরো বানিয়েছিল, সেই হিরো যাকে তাদের মতোই আর্থ থেকে সামন করা হয়েছিল। যেই তারা দেখে যে এই দেশটা পুরা হিস্টোরিক্যাল জাপানের মতো লাগছে, সবাই লিটারালি স্টান্ট হয়ে যায়। সবকিছু চেনা চেনা লাগছে। তারা ফিউচার প্ল্যানিং করার আগে একটু রিল্যাক্স করতে থাকে। সাতো বলে, প্রথমে পয়সার টেনশনটা ক্লিয়ার করতে হবে, কারণ আমরা তো লিটারালি ব্রোক আর হোমলেস হয়ে যাব 1 মাসেরও কম সময়। একটা লোকাল লোক তাদের অ্যাডভাইস দেয়, তোমরা কারেজিয়াস হও, এটাই তোমাদের জন্য বেস্ট কাজ হবে। সাতো তার সাথে একমত হয়। তারপর আলোচনা এগোয় ইনফরমেশন গ্যাদারিংয়ের দিকে। সাতো সাজেস্ট করে, এমন কাউকে খুঁজে বের করো যে এই ওয়ার্ল্ড সম্পর্কে অনেক জানে, আর এমন বইও যাতে রেয়ার আর ইউজফুল ইনফো থাকে। একটা ছেলে চুপচাপ বলে, হোপিং কোনো বই মিলে যাতে বলা আছে আর্থে কিভাবে ফিরে যাওয়া যায়। কিন্তু সাতো ফার্মলি বলে, সবচেয়ে প্র্যাকটিক্যাল সলিউশন হলো ডেমন কিংকে হারানো। সে ভাবে শুধু রাজা আর প্রিন্সেসই তাদের ফেরত পাঠানোর উপায় বলতে পারে, আর যতই কানিং হোক না কেন প্রথমে ডেমন কিংকে হারাতে হবে। সাতো অ্যানাউন্স করে, যেই আমাদের কাছে যথেষ্ট টাকা আর নলেজ হবে আমরা সোজা ডেমন কন্টিনেন্টের দিকে রওনা দিব। কিন্তু অসাহি তার সাথে ডিসঅ্যাগ্রি করে। তার ইন্টুইশন বলছে প্রথমে অ্যাকিরার সাথে রিকানেক্ট করা উচিত। তার গাট ফিলিং বলছে অ্যাকিরা র্যাপিডলি পাওয়ারফুল হয়ে উঠছে আর আমাদের টিমে তার দরকার পড়বে। কয়েকজন তার কথায় একমত হয়, কিন্তু কয়েকজন এখনও তাকে কমান্ডার সেরেনের খুনি মনে করে। এই নিয়ে ছোটখাটো ডিবেট শুরু হয়, কিন্তু মেয়েরা মাঝখানে এসে থামায়। তারা সাতোকে জিজ্ঞেস করে, এই ইস্যুতে তোর ফাইনাল ডিসিশন কি, কারণ লিডার হিসেবে ডিসিশন তো শেষমেশ তোরই। সাতো অসাহির কথায় একমত হয়, মানে যে অ্যাকিরা আমাদের কম্প্যারিজনে আগে থেকেই অনেক বেশি পাওয়ারফুল। কিন্তু তার মনে সন্দেহ আছে যে সে তাদের টিমে কাজ করতে পারবে কিনা। সে বলে, অ্যাকিরা তো অন্যদের সাথে মিশতে পছন্দ করে না, এখনও পর্যন্ত তাকে টিমে ইনক্লুড করা হয়নি, অথচ আমরা কিন্ডারগার্টেন থেকে একসাথে পড়েছি। এটা শুনে সবাই শকড হয়ে যায়। অসাহিও একমত হয় যে অ্যাকিরা একদম টিম ওরিয়েন্টেড না। সাতো বলে, লেজেন্ডে তো বলা আছে শুধু হিরোর হোলি সোর্ডই ডেমন গডকে হারাতে পারে, তাই তাকে এত স্ট্রং হতে হবে যাতে কাজটা কমপ্লিট করতে পারে। সে মানে যে যদি আমরা অ্যাকিরাকে খুঁজেও পাই, তবু যদি সে উইক থাকে তাহলে সে আমাদের টিমে জয়েন করতে রেডি হবে না। তাই সাতো ডিসাইড করে সে এই কান্ট্রিতে তার জন্য অপেক্ষা করবে, আর বাকিরা নিজেদের স্ট্রেংথ বাড়াতে থাকবে। এদিকে ইমলিয়া অ্যাকিরা আর নাইটকে তার পাস্ট স্টোরি বলছে। তার বোনই তাকে দেশ থেকে বের করে দিয়েছিল, আর তার লোকেরা তাকে মারতে তৈরি হয়ে গিয়েছিল। তারা তাকে ক্লিফে ঘিরে ফেলে, আর সে গ্র্যাভিটি ম্যাজিক ইউজ করে নিচের নদীতে ঝাঁপ দেয় যাতে সে সেফ বেঁচে যায়। কিন্তু সে ইনজিউর্ড আর একদম থকা হয়ে যায়। তারপর ব্ল্যাক স্লাইম তার উইকনেস এক্সপ্লয়েট করে প্রায় তাকে গিলে ফেলে। পরে যা জানে সে ডানজনে ছিল, আর অ্যাকিরা তাকে রেস্কিউ করেছে। স্টোরি শুনে অ্যাকিরা তার প্রতি কম্প্যাশন হয়, কিন্তু নাইটের কয়েকটা লজিক্যাল ফ্ল দেখা যায়। সে বলে, স্লাইম তো হিউম্যান খায় না, আর যদি কোনোটা খেয়েও ফেলত তাহলে রেস্কিউ হওয়ার আগেই ডাইজেস্ট হয়ে যেত। ইমলিয়া বুঝতে পারছে না, কিন্তু সে থ্যাঙ্কফুল যে স্লাইমটা তাকে অ্যাকিরার কাছে পৌঁছে দিয়েছে। নাইট তাকে অ্যাডভাইস দেয়, তোকে ফিরে গিয়ে তোর বোনের সাথে রিলেশনশিপ ইমপ্রুভ করা উচিত। কিন্তু ইমলিয়া তো আগে থেকেই হোপলেস ফিল করছে। তার মনে হয় সে তার বোনের মুখোমুখি হতে পারবে না, কিন্তু অ্যাকিরা বলে সবকিছু কোনো না কোনোভাবে ঠিক হয়ে যাবে। তোরা তো ফ্যামিলি। সে বলে তারও একটা ছোট বোন আছে, যতই মিস্টিভাস হোক না কেন অ্যাকিরা তার খুব খেয়াল রাখে। এমলিয়া আর নাইট জিজ্ঞেস করে, তুই কি তোর ওয়ার্ল্ডে ফিরে তোর ফ্যামিলির সাথে দেখা করতে চাস? অ্যাকিরা হ্যাঁ বলে দেয়, কিন্তু তার আগে কয়েকটা কাজ আছে। সে কমান্ডার সেরেনের কথা বলে, যে তাকে এই ওয়ার্ল্ডে বাঁচতে শিখিয়েছে, আর যারা তাকে মেরেছে তাদের কথা ভেবে গুস্সায় ফেটে পড়ে। সে প্রমিস করে যে রাজা আর প্রিন্সেসকে রিভেঞ্জ দেবে, আর সেরেনের খুনের জন্য ওথ নেয়। এর ইন্টেন্সিটি দেখে এমলিয়া আর নাইট দুজনেই ভয় কাঁপতে থাকে। এমলিয়া তার নাম চিল্লিয়ে ডাকে যাতে সে তার লিথাল মুড থেকে বের হয়। যখন সে শান্ত হয় তখন এমলিয়া আর নাইট বলে, আমরা সেরেনকে চিনতাম, কারণ সে একটা ফেমাস নাইট কমান্ডার ছিল। অ্যাকিরা বুঝতে পারে পরিবেশটা খুব টেন্স হয়ে গেছে, তাই সে তার গ্লাভস বের করে, আর ক্যাট লাইক ইনস্টিংক্টের কারণে নাইট সেটা ধরার চেষ্টা করে। অ্যাকিরা দেখে খুশি হয় যে তার নেইবারহুডের স্ট্রে ক্যাটদের উপর যে ট্রিক কাজ করত সেটা এখন একটা পাওয়ারফুল ডেমন ক্যাটের উপরও কাজ করছে। ইমলিয়াও এক্সাইটেড হয়ে যায় আর সেটা ট্রাই করতে চায়।
অ্যাকিরা আর ইমলিয়া নাইটের নরম ফারে জড়িয়ে পড়ে আর দুজনেই তাকে এনজয় করে, যেন নতুন একটা বন্ডের সাথে আদর করছে। নাইট এখন অ্যাকিরাকে বলে, এটাকে আরও সিরিয়াসলি নে, কারণ আমাদের সোল তো জড়িয়ে গেছে, একজন মরলে অন্যজনও মরে যাবে। অ্যাকিরা তো আগে থেকেই জানত, কিন্তু ভিতরে ভিতরে খুব খুশি যে অবশেষে তার একটা ক্যাট ফ্যামিলিয়ার হলো। আর সত্যি বলতে ক্যাট তো তার সবসময়ই খুব পছন্দ। এমলিয়া একটু জেলাস হয়ে বলে, আমারও ক্যাট খুব পছন্দ, তাই তোর এই লাগ দেখে একটু জেলাসি হচ্ছে। তারপর একটু মজা মস্করা করে সবাই ডিসাইড করে ডানজান ছেড়ে বের হয়ে যায়। অ্যাকিরা নাইটকে জিজ্ঞেস করে, টেলিপোর্টেশন ম্যাজিক সার্কেলটা আমাদের কোথায় নিয়ে যাবে? কিন্তু বিড়ালটা নিজেই ক্লুলেস। সে বলে, আজকাল খুব কম ডেমনই ম্যাজিক সার্কেল বানানোর আর্ট জানে। অ্যাকিরা ঠিক করে ডেমন কন্টিনেন্টে পৌঁছে এমন স্কেলওয়ালা ডেমন খুঁজে বের করবে আর নিজের কাজে লাগাবে। ঠিক তখনই এমলিয়ার মনে হঠাৎ একটা মেমোরি ফ্ল্যাশ হয়। সেখানে লাইট ব্লু ম্যাজিক্যাল সার্কেল লোকজনকে তাদের ইচ্ছা মতো জায়গায় নিয়ে যায়। আর মজার ব্যাপার, যদি অনেক লোক সেখানে স্টেপ করে তাহলে সেটা শুধু একজনের ইচ্ছায় রিয়্যাক্ট করে। অ্যাকিরা একটু সাবধান হয়ে বলে, এতে আমাদের জন্য কমপ্লিকেশন হতে পারে, কিন্তু এমলিয়া তাকে আশ্বস্ত করে, যতক্ষণ আমি তোর সাথে আছি কোথাও সেফ পৌঁছে যাব। অ্যাকিরা এতে বেশি ফোকাস করে না আর ম্যাজিক্যাল সার্কেলে স্টেপ করে দেয়। ভিতরে ভিতরে ভাবে, এটা কি তাকে তার ফ্যামিলির কাছে নিয়ে যাবে? কিন্তু রিভেঞ্জের চিন্তা তৎক্ষণাৎ সেটাকে ডিসমিস করে দেয়। আর ঠিক তখনই ম্যাজিক্যাল সার্কেল অ্যাক্টিভেট হয় আর তারা হঠাৎ একটা ঘন জঙ্গলে পৌঁছে যায়। সেখান থেকে তারা একটা বিশাল গাছ দেখতে পায়। ইমলিয়া দেখেই শক খেয়ে যায় আর নাইট তাকে বলে, এটা ওয়ার্ল্ড ট্রি। নাইট বলে, আমরা এখন ইম্যাজিনারি ডোয়ার্ফ ফরেস্টে আছি। ইমলিয়া একটু ডিসবিলিফে, সত্যি এখানে চলে এলাম? কিন্তু অ্যাকিরার লাগে এটা একটা প্রমিসিং জায়গা। আর হঠাৎ অ্যাট্যাক। গাছের মধ্যে লুকিয়ে থাকা একটা ডোয়ার্ফ নীল অ্যারো দিয়ে ইমলিয়ার দিকে শ্যুট করে, কিন্তু লাকিলি অ্যাকিরা তৎক্ষণাৎ রিয়্যাক্ট করে আর তাকে পথ থেকে সরিয়ে দেয়। তারপর ড্যাগার দিয়ে অ্যারো ডিফ্লেক্ট করে লাইটনিং ফাস্ট মুভে পেছনে গিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। ইমলিয়া তাকে দেখেই চিনে ফেলে। লিয়াম বলে, আমি এখানে লাইট চেক করতে এসেছিলাম, বিট্রিয়ালের আশা করিনি। যদি নিজের লাইফের খেয়াল রাখতে চাস তো এখনই পালা। কিন্তু অ্যাকিরা তাকে তৎক্ষণাৎ আনকনশিয়াস করে দেয়। তার বকবকানিতে আর কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু তখনই বুঝতে পারে লিয়াম অনেক স্লো ছিল, কারণ ইমাজিনারি ডোয়ার্ফরা আগেই তাদের ঘিরে ফেলেছে। ইমলিয়ার ছোট বোন কিলিকা সেখানে তাদের অ্যাট্যাক লিড করার জন্য রেডি। সে ইমলিয়াকে বলে, এখন তোর ডেথ ফিক্সড, কারণ তুই ভলান্টারিলি এই কান্ট্রিতে ফিরে এসেছিস। ইমলিয়া ইনস্ট্যান্ট তার পাস্ট মেমোরিতে চলে যায়, যখন তার লাইফ পারফেক্ট ছিল। সে ইমাজিনারি ডোয়ার্ফদের রয়্যাল প্রিন্সেস ছিল আর তার ফিয়ান লিয়ামের সাথে ছোট বোন কিলিকার খেয়াল রাখত। কিন্তু এই হ্যাপিনেস বেশি দিন থাকেনি। লিয়াম হঠাৎ বলে যে সে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করতে চায়। ইমলিয়া ডিভাস্টেটেড হয়, কিন্তু বলে তার বাবার সাথে কথা বলবে, কারণ বাবাই তো তাদের ম্যারেজ অ্যারেঞ্জ করেছিলেন। আর ঠিক তখনই কিলিকা এসে বলে, লিয়াম আমার সাথে বিয়ে করতে চায় না, কারণ আমি ব্লাইটের অফস্প্রিং। আর এখান থেকেই ইমলিয়ার মিসফরচুন শুরু হয়। কিছুক্ষণ পর কিলিকা তার সৈন্যদের বলে দেয়, আমেলিয়াকে হান্ট করো। সবাই আমেলিয়াকে ক্রিমিনাল বলে চিল্লাতে থাকে, কিন্তু সে কোনো মতে বেঁচে অ্যাকিরার কাছে পৌঁছে যায়। এখন অ্যামেলিয়া তার ছোট বোনের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে। সে কিলিকার কাছে মিনতি করে, আমার উপর অ্যাটাক করিস না, প্রমিস করছি তৎক্ষণাৎ দেশ ছেড়ে চলে যাব। কিন্তু কিলিকা এবার তাকে পালাতে দিচ্ছে না। সে ভয়ে কাঁপতে থাকা অ্যামেলিয়াকে লাগাতার গালি দিতে থাকে, যতক্ষণ না অ্যাকিরা মাঝখানে এসে তাকে চুপ করায়। কিলিকা জিজ্ঞেস করে, তুই কে, আর একটা ক্রিমিনালকে কেন হেল্প করছিস? অ্যাকিরা ক্যাজুয়ালি বলে, আমি তো তোদের নেবারহুডের ফ্রেন্ডলি কিলার, কয়েকদিন আগে তোর বোনের সাথে ফ্রেন্ডশিপ হয়েছে। তারপর অ্যাকিরা কিলিকাকে জিজ্ঞেস করে, আমেলিয়া এমন কি করেছে যে তাকে ক্রিমিনালের মতো ট্রিট করা হচ্ছে? অ্যামেলিয়া তার হাতের কাভার খুলে পয়জনের কারণে হওয়া ঘা দেখায়। অ্যাকিরা শক খেয়ে যায়। কিলিকা বলে, আমেলিয়া আমাকে পয়জন দিয়ে হিলিং পোশন বানিয়েছিল, এটাই তার ক্রাইম। সবাই আমেলিয়াকে ক্রুয়েল উইচ বলে ব্লেম করতে থাকে। অ্যামেলিয়া মাম্বল করে, আমি তো সত্যি সত্যি তাদের হিলিং পোশন দিয়েছিলাম। কিলিকা জিজ্ঞেস করে, তুই কি নিজেকে ফাঁসানোর জন্য ইচ্ছে করে নিজেকে হার্ম করেছিস? অ্যামেলিয়া চুপ হয়ে যায়। তারপর কিলিকা অ্যাকিরার কাছে এসে বলে, তোকে ধন্যবাদ যে আমার কান্ট্রিতে এই ওয়ান্টেড ক্রিমিনালকে নিয়ে এসেছিস। যেই সে অ্যাকিরার কাছে আসে, সে তার স্পেশাল অ্যাবিলিটি দিয়ে তাকে মেসমারাইজ করে দেয়। অ্যামেলিয়া অ্যাকিরাকে এটা বলতে অনেক দেরি করে ফেলে, কারণ কিলিকার লজিক ততক্ষণে কমপ্লিট হয়ে গেছে। এখন কিলিকা কনফিডেন্ট যে অ্যাকিরাও তার লাভে পড়ে গেছে আর কেউ তাকে বাঁচাতে পারবে না। এখন অ্যামেলিয়া ফিউরিয়াস হয়ে কিলিকার ওপর চিল্লায়, তোর ম্যাজিক ফিরিয়ে নে আর অ্যাপোলোজাইজ কর, কারণ ডিসিশনটা শুধু আমারই হওয়া উচিত। কিলিকা হতভম্ব হয়ে যায়, কারণ সে তো অ্যামেলিয়াকে কখনো পাল্টা দিতে দেখেনি। ঠিক তখন অ্যাকিরা মাঝখানে এসে দুই বোনকে শান্ত থাকতে বলে। সে বলে, মাইন্ড কন্ট্রোল স্কিলের আমার ওপর কোনো এফেক্ট হয়নি। অ্যামেলিয়া খুশি হয়ে যায় আর কিলিকা স্টান্ট হয়ে যায়। নাইট বলে, মাইন্ড কন্ট্রোল স্পেল তো শুধু যাদের লেভেল ম্যাজিশিয়ানের চেয়ে অনেক বেশি তাদের উপর কাজ করে না, আর এটা কিলিকা আর অ্যাকিরা দুজনের জন্যই সত্যি।
এলফ প্রিন্সেস নিজেকে অ্যাডমিট করতে পারছে না যে কেউ তার চেয়ে স্ট্রং হতে পারে। অ্যাকিরা বলে, আমি অ্যাকসেপ্ট করব যে তুই আমার চেয়ে উইক, কারণ তুই অ্যামেলিয়াকে ট্র্যাপ করার জন্য নিজেকে পয়জন দিয়েছিস। কিলিকা এতে গুস্সায় ফেটে পড়ে আর সৈন্যদের অ্যাকিরাকে মারার অর্ডার দেয়। অ্যাকিরা তার শ্যাডো ম্যাজিক ইউজ করে সবাইকে হারানোর জন্য রেডি হয়ে যায়। লাকিলি ঠিক তখনই কিং এসে পড়েন আর সব সৈন্যকে অস্ত্র নামাতে অর্ডার দেন। কিলিকা শক খেয়ে যায়, কারণ সে ভাবছিল রাজা লং ট্রেড জার্নিতে গেছেন। এলফ কিং জিজ্ঞেস করেন, এসব কি হচ্ছে? একজন সৈন্য রিপোর্ট করে আমেলিয়া কিলিকাকে পয়জন দিয়েছিল। কিং তৎক্ষণাৎ তাকে চুপ করিয়ে দেন আর তার মেয়ের কাছে এক্সপ্লেনেশন চান। কিলিকা চুপ হয়ে যায়, কারণ তার সাবঅর্ডিনেট সৈন্যরা বলছে সে কোনো ভুল করেনি। কিং ইনস্ট্যান্টলি বুঝে যান যে কিলিকা তাদের ম্যাসমারাইজ করেছে আর তৎক্ষণাৎ তাকে স্পেল রিমুভ করার অর্ডার দেন। কিলিকা কিছু বলতে রাজি হয় না, তাই রাজা স্টার্নলি বলেন, তোর বাবা পরে তোকে খারাপ মেয়ে হওয়ার পানিশমেন্ট দেবে। তারপর সে সোজা অ্যাকিরার কাছে এসে কিলিকার অ্যাকশনের জন্য অ্যাপোলোজাইজ করেন। তারপর রাজা অ্যাকিরাকে বলেন, তোকে তৎক্ষণাৎ এখান থেকে চলে যেতে হবে, কারণ ইম্যাজিনারি ডোয়ার্ফ কিংডমে অন্য রেসের লোকের এন্ট্রি স্ট্রিক্টলি ফরবিডেন। অ্যামেলিয়া রাজার কাছে বলে, অ্যাকিরা আমাকে ডেঞ্জার থেকে বাঁচিয়েছে আর সেফ বাড়ি পৌঁছে দিয়েছে, কিন্তু রাজার তো এতে কোনো রিয়েল কেয়ার নেই। অ্যামেলিয়া গুস্সায় বলে, যদি এমন হয় তাহলে আমি অ্যাকিরার সাথেই যাব, কারণ আমি এই ন্যারো মাইন্ডেড কান্ট্রিতে থাকতে চাই না। এটা শুনে রাজা ফিউরিয়াস হয়ে যান আর বলেন, অ্যামেলিয়া, তোকে এটা বন্ধ করতে হবে যে তুই ফ্রিলি তোর ইচ্ছেমতো যা খুশি করবি। রাজা বলেন, তুই আমাদের কিংডমের ফিউচার রুলার, তোর খেয়াল রাখার জন্য এখানেই থাকতে হবে। অ্যামেলিয়া একটু ভয় পেয়ে যায়, কিন্তু অ্যাকিরা তার পজিশন স্ট্রং রেখে বলে, আমার লাইফে ডিসিশন কারও কন্ট্রোলে থাকবে না, আর যে আমার রাইটস ছিনিয়ে নিতে চাইবে তার সাথে লড়তে আমি রেডি। ঠিক তখন লিয়াম জেগে ওঠে। যখন জানতে পারে অ্যাকিরা তাদের বেস্ট ওয়ারিয়ারদের একজনকে হারিয়ে দিয়েছে, তখন সে ডিসাইড করে তাকে একটা চান্স দেওয়া উচিত। তারপর লিয়াম অ্যাকিরাকে চ্যালেঞ্জ করে স্টেক্সে রাখা অ্যামেলিয়ার রাইটস আর কিলিকাকে তার রিপ্রেজেন্টেটিভ বানায়। অ্যাকিরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আর রাজার সাথে ওয়ার্ল্ড ট্রির কাছে যায়, যেখানে ডুয়েল হবে। অ্যামেলিয়া মাফ চায় যে তাকে এই ম্যাচে টেনে এনেছে, কিন্তু অ্যাকিরা ক্যাজুয়ালি বলে, এটা আমি নিজে ডিসাইড করেছি। তারপর সে অ্যামেলিয়াকে ব্লাইন্ড চাইল্ডের পুরা ব্যাপারটা জিজ্ঞেস করে। অ্যামেলিয়া বলে, যখন টুইন চাইল্ডের মধ্যে একজন প্যারেন্টসের মতো না দেখায় তখন তাকে ব্লাইন্ড চাইল্ড বলা হয়, আর এটা তাদের কান্ট্রির জন্য খুব বড় মিসফরচুন। অ্যাকিরা শক খায় যে অ্যামেলিয়া আর কিলিকা টুইন, কিন্তু নাইট তো কিউরিয়াসিটিতে ভরে গেছে, ব্লাইন্ড চাইল্ডের মিথ কত বছর আগে সত্যি হয়েছিল জানতে চায়। অ্যামেলিয়া কনফার্ম করে, অনেকেই এখনও আমাকে এই নামে ডাকে, কারণ আমি একদম প্যারেন্টসের মতো দেখতে না। জলদি তারা ওয়ার্ল্ড ট্রিতে পৌঁছে যায় আর অ্যাকিরা ডিসাইড করে সে প্রেজেন্স না লুকিয়ে ডুয়েল করবে, কারণ চাই একটা ফেয়ার ভিক্টরি। অ্যামেলিয়া তাকে সাবধান করে, কিলিকা তো কান্ট্রির সবচেয়ে স্কিল্ড এলভেন সোর্ড উমেন। অ্যাকিরা বলে, তার এত ক্লেভার সিস্টারের এত কাজ দেখেও আমি তার অনেক রেসপেক্ট করি। অ্যামেলিয়া লজ্জা পেয়ে ব্লাশ করে বলে, তুই তো আমার ট্রেনিং এফার্টস দেখেছিস। তারপর ডুয়েল শুরু হয়। অ্যাকিরা তার সোর্ড শিট থেকে বেরও করে না। কিলিকা যখন বলে তলোয়ার বের কর, তখন অ্যাকিরা ক্যাজুয়ালি বলে, আমি তোকে অ্যাক্সিডেন্টালি হার্ট করতে চাই না। কিলিকা কনফিডেন্ট যে সে ইজিলি জিতবে আর তার বাবার ট্রাস্ট আবার ফিরে পাবে, কিন্তু অ্যাকিরা তার কথায় কানই দেয় না। তার বদলে সে অ্যামেলিয়াকে আগে গুস্সা করার জন্য থ্যাঙ্ক করে। অ্যামেলিয়া একটু লজ্জা পেয়ে যায়। রাজা ডুয়েলের সিগন্যাল দেন আর কিলিকা তৎক্ষণাৎ অ্যাকিরার উপর অ্যাটাক করে। সে তার সোর্ড প্রিসাইসলি সুইং করে, কিন্তু অ্যাকিরা তার চেয়ে ফাস্ট আর ইজিলি সব অ্যাটাক ডজ করে। অ্যাকিরা ফিল করে কিলিকা সত্যি স্কিল্ড আর ফাস্ট, কিন্তু তবুও তার স্কিলগুলো পুরা কাউন্টার করতে পারছে না। অ্যাকিরা তার অ্যাটাক থেকে দূরে সরে তাকে পুশ করে দেয়, কিন্তু কিলিকার একটা ইউনিক ওয়েপন আছে। সে তার সোর্ডে উইন্ড ম্যাজিক চ্যানেল করে আর অ্যাকিরার দিকে একটা পাওয়ারফুল গাস্ট পাঠায়। অ্যাকিরা ব্যাকস্টেপ করে কোনো মতে বাঁচে, কিন্তু কিলিকা লাগাতার তাকে পুশ করতে থাকে। আর তখনই অ্যাকিরা কাউন্টার অ্যাটাকের চান্স পায়। সে কিলিকাকে কিক করে ফেলে দেয়, আর যতক্ষণ সে উঠছে ততক্ষণে অ্যাকিরা তার পেছনে পৌঁছে যায়। অ্যাকিরা তাকে এখন হার মানতে আর আমেলিয়ার সাথে রিকনসাইল করতে বলে, কারণ সে এখনও তার খুব খেয়াল রাখে। কিলিকা রিফিউজ করে আর বলে, আমি কখনো আমার বোনকে মাফ করব না যে আমার সব কিছু ছিনিয়ে নিয়েছে। তারপর কিলিকা পাওয়ারফুল অ্যাটাক করে আর অ্যাকিরাকে পেছনে ঠেলে দেয়, কিন্তু অ্যাকিরা ক্লেভারলি ম্যাজিকটা রিডিরেক্ট করে আর এলভেন সোলজারদের ওপর ওয়ার করে দেয়। অ্যাকিরা নাইটকে অর্ডার দেয় আমেলিয়াকে এই রিলেন্টলেস অ্যাটাক থেকে বাঁচা। নাইট বড় ফর্মে ট্রান্সফর্ম হয়ে উইন্ড অ্যাটাক ব্লক করে। এদিকে কিলিকা চিল্লাতে থাকে, আমার কাছে তো কিছুই বাকি নেই, আমার বোন আমার সবকিছু ছিনিয়ে নিয়েছে। তার মনে তার চাইল্ডহুডের কথা মনে পড়ে যায়, যখন দুজনে খুব ক্লোজ ছিল। কিন্তু যখন জানা গেল আমেলিয়া একটা অ্যাওয়েকেন্ড স্পিরিট যে তার পাওয়ার দিয়ে ওয়ার্ল্ডকে রিশেপ করতে পারে, তখন থেকে সবাই কিলিকার সাথে আলাদা ব্যবহার করতে শুরু করে, আর এটাই তাকে ফিউরিয়াস করে। এখন সে আমেলিয়ার কাছ থেকে সব কিছু ফিরিয়ে নিতে চায়। ঠিক তখন লিয়াম একটা র্যাপ
অবজেক্ট নিয়ে সেখানে পৌঁছে আমিলিয়াকে বলে এটা দিয়ে কিলিকাকে বাঁচানো যাবে। র্যাপড অবজেক্টটা বেরোয় ওয়ার্ল্ড ট্রি এর একটা ব্রাঞ্চ। তার পাওয়ার দিয়ে আমিলিয়া সবাইকে কিলিকার মাইন্ড কন্ট্রোল থেকে ফ্রি করে দেয়। দেখতেই কিলিকার কন্ট্রোল লুজ হয়ে যায় আর সে তার ফুল পাওয়ার দিয়ে অ্যাকিরার ওপর অ্যাটাক করে। অ্যাকিরা জানে যদি সে বেঁচে যায় তাহলে আমিলিয়ার ক্ষতি হবে। সে শ্যাডো ম্যাজিক ইউজ করে উইন্ড অ্যাটাক ব্লক করে। তারপর বুঝতে পারে কিলিকা অনেক স্ট্রং আর তার অ্যাটাক পুরা এনগালফ করতে পারে। এই হিটেড মোমেন্টে অ্যাকিরা ডিসাইড করে শ্যাডো ম্যাজিককে নিজের কাছে অ্যাট্রাক্ট করবে। যেই শ্যাডো তাকে ঘিরে ফেলে অ্যাকিরা একটু ভয় পায়, কিন্তু তার বডি ব্ল্যাক ওরা দিয়ে কাভার হয়ে যায়। সে বুঝতে পারে না কি হচ্ছে, তবু এগিয়ে যায় আর কিলিকাকে ব্যাটল থেকে বাইরে করে দেয়। কিলিকা খুব দুঃখী যে সে এখন সব কিছু হারিয়েছে, কিন্তু অ্যাকিরা তাকে বোঝায় কাঁদা বন্ধ কর, তুই তো সেই লোকদের দেখছিস না যারা সত্যি তোর খেয়াল রাখে। তারপর আমিলিয়া আর লিয়াম সেখানে পৌঁছে। কিলিকা বলে যদি মাইন্ড কন্ট্রোল আগে লিয়ামের ওপর কাজ করত তাহলে সে নিশ্চয়ই আমাকে আন্ডার এস্টিমেট করত। সে বলে লিয়াম ফ্রি হতেই সোজা আমেলিয়ার কাছে চলে গিয়েছিল, কিন্তু আমেলিয়া তাকে বোঝানোর চেষ্টা করে শুরু থেকেই সে তোর ইনফ্লুয়েন্সে ছিল না। কিলিকা তার কথা মানতে রাজি হয় না আর জিজ্ঞেস করে আমাকে কোন ক্রাইমে সাজা দেবে। তার বাবা বলেন যদি কেউ পানিশমেন্টের হকদার হয় তাহলে শুধু তুই। কিলিকা বুঝতেই পারছে না তার বাবার মানে কি। তখন তারা তার ওপর লাগানো ফরগেটফুলনেস স্পেল খুলে দেন। সেই মুহূর্তে কিলিকার বাচ্চাকালের সব হারানো মেমোরি ফিরে আসে। সে মনে করে কত মেহনত করে স্ট্রং হওয়ার চেষ্টা করত, আর তাই ঠিক করেছিল আশা কম্পিটিশনে অংশ নেবে। কিন্তু তার বাবা স্পষ্ট বলেছিলেন সে শুধু 3য় ফ্লোর পর্যন্ত যেতে পারবে। কিলিকার ভয় ছিল এই লিমিট হয়তো তার জন্য যথেষ্ট না। তখন একদিন একটা অদ্ভুত আর সাসপিশাস মহিলা তার কাছে এসে জলদি স্ট্রং হওয়ার হেল্প করার অফার দেয়। সে কিলিকাকে একটা ম্যাজিক্যাল আর্টিফ্যাক্ট দেয় যা দিয়ে পাওয়ারফুল মনস্টার সমান করা যায় আর জলদি লেভেল আপ করা যায়। নিষ্পাপ কিলিকা বেশি না ভেবে সেটা নিয়ে নেয়, কিন্তু যেই সে আর্টিফ্যাক্টটা অ্যাক্টিভেট করে হঠাৎ কয়েকটা ভয়ঙ্কর ওর্ক তার সামনে প্রকাশ পায়। কিলিকা পুরা জান লাগিয়ে ওদের সাথে লড়ার চেষ্টা করে, কিন্তু ওরা তো অনেক বেশি স্ট্রং ছিল। শেষমেশ সে পালানোর ডিসাইড করে। কিন্তু যেই ওরগুলো ডানজেন থেকে বাইরে তার পিছু নেয় তখন তার ভয় হয় যদি সে পালায় তাহলে গ্রামের লোকেরা বিপদে পড়ে যাবে। তাই সে ঠিক করে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে। যেই সে হারতে যাচ্ছে ঠিক তখন লিয়াম সৈন্য নিয়ে সেখানে পৌঁছে যায়, কিন্তু হঠাৎ ঝোপের মধ্য থেকে একটা চালাক ফ্যান্টম বের হয় আর এক ছটকায় লিয়ামের বুক চিরে দেয়। সেই শয়তান মহিলা হেসে বলে তার প্ল্যান পুরা কাজ করে গেছে। এটা দেখে কিলিকা ভিতর থেকে ভেঙে পড়ে। রাজাকে বাধ্য হয়ে তার জাদুর শক্তি দিয়ে তার মেমোরি মুছে দিতে হয় যাতে সে ওই দুঃখ থেকে মুক্তি পায়। ভাগ্য ভালো যে অ্যামেলিয়া রিভাইভাল ম্যাজিক ইউজ করে লিয়াম আর বাকি সৈন্যদের আবার জিন্দা করে দেয়। সেই দিনের পর সবাই কিলিকার থেকে একটু দূরে থাকতে শুরু করে যাতে ভুল করে সত্যি কথাটা তার কানে না যায়। অ্যামেলিয়ার মনে হয় হয়তো এখন কারোরই তার খেয়াল নেই, কারণ সে তো একটা স্পিরিট মিডিয়াম। রাজা বলেন আমি চেয়েছিলাম কিলিকার ডুয়েলে অ্যাকিরাকে হারিয়ে রয়্যাল হিসেবে নিজের ওয়ার্থ প্রুফ করুক, এতে তার হারানো মেমোরির সাথে মোকাবিলা করার কনফিডেন্স আসত। কিন্তু সে লড়াই জিততে পারেনি আর রাজাকে তার মেমোরি ফিরিয়ে দেওয়ার জন্য অন্য উপায় নিতে হয়। হঠাৎ লিয়াম কিলিকার সামনে হাঁটু গেড়ে বসে আর বলে আমি কখনো চাইনি তোকে অ্যামেলিয়ার ক্ষতি করতে, আমি শুধু দেখিয়েছিলাম যে আমি তোর ম্যাজিকের ইফেক্টে আছি যাতে সঠিক সময়ে অ্যামেলিয়াকে হেল্প করতে পারি। কিলিকা হতভম্ব হয়ে যায়। রাজা বলেন যখন লিয়ামকে রিভাইভ করা হচ্ছিল তখন ওয়ার্ল্ড ট্রির একটা পাতা তার শরীরে ঢুকে গিয়েছিল, এজন্য সে প্রায় সব নেগেটিভ ইফেক্ট থেকে ইমিউন। লিয়াম মাফ চায় যে সে কাউকে বাঁচাতে পারেনি, আর কিলিকার মনে হয় যে আসল গলতি তারই ছিল। সে সবকিছুর ব্লেম অ্যামেলিয়ার উপর চাপিয়ে দিয়েছিল, অথচ আসল মুসিবতের জট তো সে নিজেই। সে কেঁদে ফেলে আর নিজেকে গালি দিতে থাকে, কিন্তু অ্যামেলিয়া তাকে থামিয়ে বলে তুই অসাধারণ আর এটাই তোর আসল তাকাত। দুই বোনের ইমোশনাল রিইউনিয়ন হয় আর কিছুক্ষণ পর সৈন্যরা কিলিকার জখমের চিকিৎসা করতে আসে। কিলিকা অবাক হয়ে যায় যে সবাই তার সত্যি খেয়াল রাখে, যদিও তারা এখন তার কন্ট্রোলে নেই। সেই রাতে রাজা অ্যাকিরার জন্য একটা ওয়েলকাম ব্যাঙ্কুয়েট রাখেন, কারণ সে ডুয়েল জিতেছে। সেখানে রাজা বলেন এখন অ্যামেলিয়া তার ভবিষ্যতের ডিসিশন নিজেই নেবে। অ্যামেলিয়া ডিসাইড করে সে যেখানে অ্যাকিরা যাবে সেখানেই যাবে, আর রাজা বলেন তাদের পরের ডেস্টিনেশন হবে বিস্ট ম্যান কন্টিনেন্ট, কারণ নাইটের হিসেবে সেখান থেকেই তাদের জার্নি এগোবে। পার্টির পর অ্যামেলিয়া অ্যাকিরাকে একটা শান্ত জায়গায় ডাকে। সে অ্যাকিরাকে তার নাম নিতে বলে। অ্যাকিরা যেই তার নাম নরম করে বলে অ্যামেলিয়া হেসে দেয়। সে প্রমিস করে সে কখনো তার থেকে আলাদা হবে না। নাইট তাদের বাচ্চাদের মতো ব্যবহার দেখে একটু অ্যাকওয়ার্ড হয়ে যায়। ঠিক তখন অ্যাকিরার ক্লাসমেটরা একটা জাহাজে সাতো আসাহির কাছে মাফ চায় যে সে আর অ্যাকিরার জন্য অপেক্ষা করতে পারবে না। আসাহি বুঝতে পারে কারণ এখানে থেকে তারা আর স্ট্রং হতে পারছে না, তাই তারা বিস্ট ম্যান কন্টিনেন্ট যাচ্ছে।
চাচ্ছে তাদের স্কিল আর ওয়েপন দুটোই আপগ্রেড করতে। কিছুক্ষণ পর অ্যাকিরা আর অ্যামেলিয়াও এলফ সাম্রাজ্য ছেড়ে যাওয়ার প্রিপারেশন করে। সবাই তাদের বিদায় জানাতে আসে। অ্যামেলিয়া আর কিলিকার রিলেশন পুরা ঠিক হয়ে গেছে, আর লিয়াম আর অ্যাকিরা একে অপরকে প্রমিস করে যে তারা তাদের মেয়েদের খেয়াল রাখবে। রাজা অ্যাকিরাকে বলেন কয়েকটা সৈন্য তোদের কান্ট্রির বর্ডার পর্যন্ত এসকর্ট করবে, কারণ এই এলাকায় সম্প্রতি কিডন্যাপিংয়ের ঘটনা বেড়ে গেছে। অ্যামেলিয়া অ্যাকিরাকে জড়িয়ে ধরে বলে, তুই আমার রক্ষা করার জন্য যথেষ্ট স্ট্রং, কিন্তু রাজা এখনও একটু চিন্তিত লাগছে। কিলিকা বলে, আমি অ্যামেলিয়ার সেফটির জন্য নিজেই তার সাথে যাব। লিয়ামও তার সাথে যাওয়ার কথা বলে। বাকি সৈন্যরাও রেডি হয়ে যায়, কিন্তু অ্যাকিরা কারো উপর বোঝা চাপাতে চায় না, তাই সবাইকে মানা করে দেয়। কিছুক্ষণ পর অ্যাকিরা আর অ্যামেলিয়া গাড়িতে উঠে বর্ডার এরিয়ার দিকে রওনা দেয়। কয়েকটা সৈন্য তাদের প্রোটেকশনে চলছে। রাস্তায় অ্যাকিরা নাইটকে জিজ্ঞেস করে, তুই এলফ কিংয়ের সামনে এত চুপচাপ কেন ছিলি? নাইট বলে, বেশিরভাগ লোক তো ডেমন পছন্দ করে না, তাই তোকে কোনো অ্যাকওয়ার্ড সিচুয়েশনে ফেলতে চাইনি। অ্যাকিরা আবার জিজ্ঞেস করে, যদি কখনো ডেমন কিংয়ের সামনে এমন হামলা হয় তাহলে মুসিবত হবে না তো? নাইট বলে, আমার সেন্স এখনও ডেমন কিংয়ের সাথে জড়িত। আমি সবকিছু দেখতে আর শুনতে পাই, কিন্তু ডেমন কিং আমার ব্যবহার কন্ট্রোল করে না, আর স্পষ্ট বলেছে যে সে কখনো তোকে বিট্রে করবে না। অ্যাকিরা জিজ্ঞেস করে, যদি কখনো ডেমন কিংয়ের সাথে লড়তে হয় তাহলে তুই কি করবি? নাইট বলে, এসব পরে ভাবব। অ্যামেলিয়া বলে, হয়তো ডেমন কিং তোর বন্ধু হতে চায়। নাইটও মানে দেয়। সে বলে, কাল তুই কামাল করে দিয়েছিলি, হয়তো এজন্যই ডেমন কিংয়ের নজর তোর উপর পড়েছে। সে বলে, তুই নিজেকে শ্যাডো ম্যাজিক দিয়ে ঢেকে ফেলেছিলি, অথচ আর কেউ এই জাদু ইউজ করতে পারে না। অ্যাকিরা একটু মডেস্ট হয়ে বলে, এটা তো ততটা ইমপ্রেসিভ না যতটা তোরা ভাবছিস। ঠিক তখনই তার ডেঞ্জার ডিটেকশন এবিলিটি হঠাৎ বন্ধ হয়ে যায়। সে তৎক্ষণাৎ গাড়ি থামায় আর বাইরে বের হয়। সেখানে কয়েকটা কিডন্যাপার একটা মেয়েকে বন্দি পড়ে রেখেছে। তারা ধমক দেয়, যদি কেউ হাত পা নাড়ে তাহলে মেয়েটাকে মেরে ফেলবে। তারা ডাকাতদের একজন অ্যামেলিয়াকে চিনে ফেলে আর হেসে বলে, যখন এলফ প্রিন্সেসকে আমাদের বসের কাছে গিফট হিসেবে নিয়ে যাব তখন সে খুব খুশি হবে। কিডন্যাপারদের মন যেই একটু ডিস্ট্র্যাক্ট হয়, অ্যাকিরা তার স্কিল দিয়ে প্রেজেন্স হাইড করে আর পলক ফেলতেই তাদের নিউট্রালাইজ করে দেয়। যেই সে নর্মাল স্ট্যান্ডে ফিরে আসে, সব ডাকাত মাটিতে পড়ে যায়। অ্যাকিরা সৈন্যদের বলে, ওদের আটকে রাখো। এদিকে অ্যামেলিয়া হোস্টেজকে ফ্রি করে দেয়। তারপর অ্যাকিরা ডাকাতদের ইন্টারোগেট করে। যখন সে তাদের বস গ্রেহামের কথা জিজ্ঞেস করে, তখন একজন সৈন্য বলে, গ্রেহাম ওকে একটা কিং, যে সবচেয়ে বড় বিস্ট কান্ট্রিতে থাকে। অ্যাকিরা সৈন্যদের বলে, তোমরা ক্যাপিটালে ফিরে যাও, এখন আমি আমার জার্নি একাই চালিয়ে নিতে পারবো। সৈন্যরা বলে, আমাদের তোমাকে হারবার পর্যন্ত এসকর্ট করার অর্ডার আছে, কিন্তু অ্যাকিরা তাদের ফিরে যেতে বলে। কিছুক্ষণ পর তারা হারবারে পৌঁছে আর একটা শিপে উঠে পড়ে। অ্যাকিরা তার ফ্রেন্ডকে বলে, যেই আমরা বিস্ট ফোক কন্টিনেন্টে পৌঁছাবো তোকে কিছু ভালো ওয়েপেন মিলবে আর তোর লেভেলও বুস্ট হবে। অ্যামেলিয়া শুনে শক খায় যে সে এখনও আরও স্ট্রং হতে চায়। কিন্তু অ্যাকিরা বলে, কমান্ডার সেরেনের রিভেঞ্জে আমি কোনো কম্প্রোমাইজ করব না। নাইট বলে, বিস্ট ফোক কন্টিনেন্টের হার্ভ সিটিতে একটা ডানজেন আছে যেখানে তুই তোর লেভেল বাড়াতে পারবি, যদিও সেখানে পৌঁছাতে কয়েকদিন লাগবে, আর ততদিন আমরা রিল্যাক্স করব আর জার্নিটা এনজয় করব। জাহাজ যেই সেল করে, আমেলিয়া একদম এক্সাইটেড হয়ে যায় টাইটানিকের মতো সিন রিক্রিয়েট করার জন্য। সে বলে, আমি তোর সাথে টাইটানিকের ওই পোস্টটা করতে চাই, কিন্তু অ্যাকিরা তো পুরা সিগমা মেল স্টাইলে ইগনোর করে দেয়। তার বদলে সে রাজা যে ফেয়ারওয়েল গিফট দিয়েছিল সেই বইটা পড়তে শুরু করে। আমেলিয়া তার বাবাকে ব্লেম করে, তুই তো অ্যাকিরার মন ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করেছিস, কিন্তু অ্যাকিরা তার কথায় কানই দেন না। জার্নির সময় সে বই পড়তে থাকে আর জলদি তারা বিস্ট ফোক কন্টিনেন্টে পৌঁছে যায়। তাদের প্রথম স্টপ উর নামের হারবার সিটি। অ্যাকিরা দেখে যে এখানে শুধু হিউম্যানরাই লেবার করছে। সে এতে বেশি মাথা ঘামায় না আর এগিয়ে যায়, কিন্তু হঠাৎ 3টে ছোট থাক তাকে ঘিরে ফেলে। তারা বলে, এলফ মেয়েটাকে ছেড়ে পালা। তাদের অ্যাটিটিউড দেখে অ্যাকিরা বুঝে যায় যে এখানকার বিস্টরা হিউম্যানদের সাথে বায়াস রাখে। সে তাদের দিকে এগোয়ে লড়তে রেডি, কিন্তু তার শ্যাডো ম্যাজিক দিয়ে তাদের চোখে ডার্ক প্যাচ লাগিয়ে দেয় যাতে তাদের ভিশন ব্লক হয়ে যায়। তারপর সে সিটির দিকে এগোয় যেখানে সবাই নাইটকে দেখে ভয় পাচ্ছে। আমেলিয়া নাইটকে জিজ্ঞেস করে, এসবের ব্যাপারে তোর কোনো আইডিয়া আছে? নাইট বলে, এই কন্টিনেন্টের লোকেরা ব্ল্যাক ক্যাটকে খুব ভয় পায়, আর এর খুব লেজিট কারণ আছে। জলদি তারা একটা হোটেলে রুম বুক করে আর পেট ভরে খেয়ে এনজয় করে। অ্যাকিরা ডিসাইড করে, আমি ঘুমাবো। আমেলিয়া বলে, আমাদের বেড দুটো একটু বড়, একটা বেডই দুজনের জন্য যথেষ্ট। অ্যাকিরা হতভম্ব হয়ে যায়, কারণ আমেলিয়ার থেকে এত ডাইরেক্ট কথা তার আশা ছিল না। নাইট এখন উইংম্যানের রোল প্লে করছে। অ্যাকিরাকে বলে, আমি মিডনাইট ওয়াক করতে যাচ্ছি, তোরা নিজেদের মতো কর। অ্যাকিরা একটু কনফিউজড হয়, আর আমেলিয়া খুশি খুশি শাওয়ার নিতে চলে যায়। কিন্তু যখন সে কথা বলে বাইরে আসে তখন অ্যাকিরা ঘুমিয়ে পড়েছে। সে তাকে ডিস্টার্ব করতে চায় না, আলতো করে তার কপালে একটা চুমু দেয় আর তার পাশে শুয়ে পড়ে। কিন্তু আসলে অ্যাকিরা ঘুমের অভিনয় করছিল, কারণ সে ওই সুন্দরী মেয়ের সাথে এখনও কিছু করতে চায়নি। পরের সকালে নাইট একই সময় ফিরে আসে। অ্যাকিরা জেগে ওঠে। কয়েক সেকেন্ড পর আমেলিয়াও জেগে যায়। নাইট বলে, জলদি কাপড় পরে নে, একজন গেস্ট আসছে। গেস্টটা ক্রো নামের গথিক ব্ল্যাকস্মিথ, যাকে নাইট অ্যাকিরার হেল্পের জন্য ডেকেছে। ক্রো ব্লান্টলি বলে, আমি এলড্রিয়ার নাইটমেয়ার সামানকে রিফিউজ করতে পারি না। আমেলিয়া কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করে, এর মানে কি? অ্যাকিরা তো আগে থেকেই আন্দাজ করে ফেলেছে ক্রো কি বলতে চাইছে, তাই সে বেশি এক্সপ্লেন করে না।
সে নিজের ইন্ট্রোডাকশন দেয় আর ক্রো তৎক্ষণাৎ তার ওয়েপন দেখতে চায়। অ্যাকিরা তার সোর্ড দেখায় যার অনেক টিপস ভাঙা। ক্রো ইনস্ট্যান্টলি বলে দেয় তুই এটা কোন ডানজানে ইউজ করেছিস তার ড্যামেজ প্যাটার্ন দেখেই। অ্যাকিরা ইমপ্রেসড হয়ে জিজ্ঞেস করে তুই কি এটা রিপেয়ার করতে পারবি। গথিক বিস্টম্যান ক্রো বলে প্রপার কয়েন আর র মেটেরিয়াল দিলে করে দেব। অ্যাকিরা শর্ত মেনে নেয় আর তারপর 20টা থ্রোয়েবল ওয়েপন বানানোর রিকোয়েস্টও করে। ক্রো বুঝে যায় অ্যাকিরা একটা অ্যাসাসিন, কিন্তু তার মনে হয় সে এখনও মেন্টালি রেডি না যে ওয়েপনগুলো কোনো ড্যামেজ ছাড়া সামলাতে পারবে। অ্যামিলিয়া এটা শুনে একটু গুস্সা হয়, কিন্তু অ্যাকিরা তাকে বলে চুপ কর, ক্রো ঠিকই বলছে। নাইটও এতে একমত হয় আর বলে ক্রো এখন ব্ল্যাকস্মিথ হলেও একসময় ছিল যখন ক্রো হিরো পার্টির মেম্বার ছিল। অ্যাকিরা আর অ্যামিলিয়া এটা শুনে অবাক হয়ে যায়, কিন্তু ক্রো পুরানো দিনে ফিরে যেতে চায় না। সে অ্যাকিরাকে রিপেয়ারের খরচ আর দরকারি র মেটেরিয়ালের লিস্ট দিয়ে দেয় আর তারপর তাকে নিজের ওয়ার্কশপে নিয়ে যায়। নাইট বলে ক্রো যতই অ্যারোগেন্ট হোক না কেন পুরা কন্টিনেন্টের সবচেয়ে স্কিল্ড ব্ল্যাকস্মিথ সে। অ্যাকিরা এতে ভরসা করে নেয়, কিন্তু ভাবতে থাকে এত তাড়াতাড়ি দরকারি রিসোর্স কিভাবে জোগাড় করবে। নাইট তাকে বলে ডানজেনে গিয়ে কয়েকটা মনস্টার হান্ট কর, তাহলে র মেটেরিয়ালও পেয়ে যাবি। এদিকে অ্যামিলিয়া একদম ইম্পেশেন্ট হয়ে যায় আর হঠাৎ বলে আমি ক্রোর সাথে একটু কথা বলতে চাই। নাইট তাকে এসকর্ট করে যাতে সে ইনফরমেশন গ্যাদার করতে পারে। অ্যামিলিয়া ক্রোর পিছু নিয়ে তার ওয়ার্কশপে পৌঁছে যায় আর সোজা জিজ্ঞেস করে তোর কি চাই। অ্যামিলিয়া বলে লাস্ট হিরো পার্টি ডেমন কিংকে হারাতে ফেল করেছে আর এখন শুধু হিরো আর তার কম্প্যানিয়নরাই ফিরে এসেছে। ক্রো ভাবে হয়তো সে সোর্সের কথা জানতে চায় যে পার্টির মেম্বার ছিল, কিন্তু অ্যামিলিয়ার তো এতে কোনো ইন্টারেস্ট নেই। তার বদলে সে ক্রোর কাছ থেকে লড়াই শিখতে চায়, কারণ স্পষ্টতই ক্রো এত পাওয়ারফুল স্যারোটনিং ডেমন কিংয়ের প্যালেস থেকে পালাতে পেরেছে। ক্রো তৎক্ষণাৎ না করে দেয় আর বলে এখন আর কোনো ডিসাইপেল নেব না। অ্যামিলিয়া শক খেয়ে জিজ্ঞেস করে আগে তোর কোনো ডিসাইপেল ছিল। ক্রো বলে অনেক ছিল, কিন্তু কেউই আমার ট্রেনিং সহ্য করতে পারেনি, হয় ভেঙে পড়েছে নয়তো পালিয়ে গেছে। অ্যামিলিয়া প্রমিস করে আমি না ভাঙবো না পালাবো, আমি অ্যাকিরার সাথে থাকতে চাই, কিন্তু তার লেভেলে পৌঁছানোর জন্য হার্ডওয়ার্ক করব। ক্রো তবু তার কথা রিফিউজ করে আর নাইটের দিকে তাকিয়ে বলে আমি শুধু তোর মাস্টারের ওয়েপন রিপেয়ার করার কথা অ্যাকসেপ্ট করেছি, আর কিছু না। নাইট তাকে বলে অ্যামিলিয়া তো আমার মিস্ট্রেস না, তাই তুই তার কথা ইগনোর করতে পারিস। যদিও অ্যামিলিয়ার পছন্দ হয় না যে ক্রো তাকে প্রত্যেকবার অ্যাডোরিয়াস নাইটমেয়ার বলে ডাকে। ক্রো বলে এই নাম দিয়ে আমাকে ডাকার রাইট আছে। অ্যামিলিয়া আর কিউরিওসিটি রাখতে পারে না, সে নাইটকে জিজ্ঞেস করে এসব কি ব্যাপার। নাইট বলে 100 বছর আগে অ্যাডোরিয়া বিস্ট ফোক কন্টিনেন্টের সবচেয়ে প্রসপেরাস সিটি ছিল। ডেমন গড বিস্ট ফোকের মাধ্যমে তার টেরিটরিতে অ্যাটাক হওয়ার রিভেঞ্জ নিতে অর্ডার দিয়েছিল। তার অবজেক্টিভ ছিল সিটিতে কিছু ড্যামেজ করা আর রুলিং ক্লাসকে ভয় দেখানো, কিন্তু তার ডেমনিক নেচার তাকে ওভার পাওয়ার করে ফেলে আর সে র্যাম্পেজে সিটিকে পুরো ধ্বংস করে দেয়। সেই দিন থেকে তার নাম হয় অ্যাডোরিয়া আর ব্ল্যাক ক্যাটস। সে পুরা কন্টিনেন্টে ভয়ের সিম্বল হয়ে যায়। অ্যাকিরা তার টেলিপ্যাথিক লিঙ্ক দিয়ে পুরা স্টোরি শুনে ফেলে আর নাইটের জন্য একটু আপসেট হয়ে যায়। অন্যদিকে অ্যামিলিয়া নাইটকে বলে ওই ঘটনার পর তোর মেন্টাল স্টেট এত ডিস্টার্ব হয়ে গিয়েছিল যে মনে হয়েছিল বাঁচার আর কোনো মানে নেই, কিন্তু অ্যাকিরার সাথে দেখা হওয়ার পর তুই তোর শেমফুল পাস্ট থেকে এগিয়ে গেছিস আর এখন নতুন মাস্টারের জন্য বাঁচতে চাস। ক্রো এটা শুনে হাসে, কিন্তু নাইটকে বলে আমার কোনো কমপ্লেন নেই। নাইট তার গল্প এগিয়ে বলে ওই ঘটনার পরপরই আমি ভিকটিমদের ট্রিবিউট দেওয়ার জন্য একটা মেমোরিয়ালে গিয়েছিলাম। সারপ্রাইজিংলি নাইটও সেখানে ছিল আর দুজনে একে অপরকে চিনে ফেলে। সেই সময় নাইট ক্লু দিয়ে বলেছিল যদি রিভেঞ্জ নিতে চাস তাহলে আমাকে কিল কর, কিন্তু সেই ডেমনের কোনো ইন্টারেস্ট ছিল না। সে ভেবেছিল নাইট শুধু ডেমন গডের একটা টুল আর রিভেঞ্জ নেওয়া ইউজলেস। যদিও সে ডেমন কিংয়ের থেকে রিভেঞ্জ নিতে চায়নি, কারণ তার আসল এনিমি অন্য কেউ ছিল। সে নাইটকে বলেছিল যে তার বোন সিটিতে ছিল, কিন্তু তার অ্যাটাকে মরেনি, সে সারভাইভ করা ভিকটিম আর বুন্ডেড লোকদের বাঁচাতে হেল্প করছিল। তখন গ্রেহাম নামের কিং সেখানে এসে পড়ে। গ্রেহাম তো সিটি থেকে জলদি পালানোর চেষ্টা করছিল, কারণ তার ভয় ছিল নাইট ফিরে আসবে, আর সে ভাঙা বিল্ডিংগুলোর পাশে রাস্তা বানানোর জন্য রেডি ছিল, ট্র্যাপড লোকদের কোনো খেয়াল না করে। ক্রোয়ের বোন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তাকে কিক মেরে সরিয়ে দেয় আর তারপর পথে যা কিছু আসে সব ধ্বংস করে দেয়। এতে এলাকার সব লোক মারা যায়। ক্রো গুস্সায় ফেটে পড়ে আর গ্রেহামের থেকে রিভেঞ্জ নিতে চায়, কিন্তু সে নিজেকে থামিয়ে দেয়, কারণ মনে হয় তার কাইন্ড বোন এটা চাইবে না। অ্যামেলিয়াদার স্টোরি শুনে বলে তুই তো একদম কাওয়ার্ড, তোর মনে হয় তুই তোর বোনকে ঝগড়া এড়ানোর জন্য ইউজ করছিস। ক্রো একটু গুস্সা হয়, কিন্তু অ্যামেলিয়া বলে আমিও আগে এমনই ছিলাম, কিন্তু অ্যাকিরা আমাকে আমার প্রবলেমের মুখোমুখি হওয়ার কনফিডেন্স দিয়েছে। ক্রো এখন তার ভার্চুয়াল কথায় কান দেয় না আর তাকে চলে যেতে বলে। অন্যদিকে অ্যাকিরা ডানজনে ঢুকে আর দেখে ব্রেভ র্যাঙ্ক অনুযায়ী এখানে এন্ট্রি রেস্ট্রিক্টেড, তাই সে প্রেজেন্স হাইড করে ভিতরে যাওয়ার চিন্তা করে। হঠাৎ একটা মনস্টার র্যাম্পেজ শুরু করে দেয়। বিশাল এনার্জি পালস ডানজনের স্ট্রাকচার ভেঙে ফেলে আর পাওয়ারফুল মনস্টার হোল থেকে বেরিয়ে আসে। এনার্জি ব্লাস্ট পথে যা আসে সব পুড়িয়ে দেয়। অ্যামেলিয়া, যে তখন ক্রোয়ের বাড়ি থেকে ফিরছিল, সে তৎক্ষণাৎ তার গ্র্যাভিটি ম্যাজিক ইউজ করে এনার্জিকে স্টেবিলাইজ করার চেষ্টা করে আর লোকজনকে বাঁচায়। নাইটকে বলে লোকদের হেল্প কর। নাইট ম্যাক্সিমাম সিভিলিয়ান্সদের বাঁচাতে দৌড়ে যায়।
যেই অ্যামেলিয়া এনার্জি স্টেবিলাইজ করছে ঠিক তখন একটা মাস্ক পরা ছেলে একটা মনস্টারের উপর চড়ে সিনে আসে আর বলে, তোর এই ম্যাজিকটা আমার কিছু ভালো মেমোরি রিফ্রেশ করে দেয়। অ্যামেলিয়া তৎক্ষণাৎ চিনে ফেলে, এই তো সেই বদমাস যে কিলিকাকে আর তার গ্রুপকে প্রভোগ করার জন্য ম্যানিপুলেট করেছিল, আর এটাই তো এই কেওসের কারণ। ছেলেটা নিজের ইন্ট্রোডাকশন দেয়, আমি ওম, আর বলে, ডেমন কিং আমাকে কিল করার অর্ডার দেয়নি, কারণ আমার একটা ইউনিক ম্যাজিক এবিলিটি আছে। যদিও আমাকে অ্যালাইভ রাখার জন্য শুধু এতটুকু ড্যামেজ করার পারমিশন আছে যাতে আমি বেঁচে থাকি। ওম তৎক্ষণাৎ একটা স্ট্রেঞ্জ ফ্লুট বাজায় আর এনার্জির একটা টান তার চারপাশে ঘুরতে থাকে। অ্যামেলিয়া দেখে তার ভিতরে মনস্টাররা অপেক্ষা করছে। এখন সে পুরো ট্র্যাপড ফিল করে আর বুঝতে পারে ওমের অ্যাট্যাক থেকে বাঁচার কোনো ক্লিয়ার রাস্তা নেই। অন্যদিকে অ্যাকিরা মনস্টারের সাথে লড়তে লড়তে পুরা ফোকাসড। তখন নাইট তার সাথে টেলিপ্যাথিকলি কানেক্ট হয়। অ্যাকিরা হঠাৎ একটা লোককে দৌড়াতে দেখে যে তাকে বলে আমেলিয়াকে কোনো মনস্টার কিডন্যাপ করে ডানজেনে নিয়ে গেছে। অ্যাকিরা কিছু না ভেবে তৎক্ষণাৎ সেই ডানজেনের দিকে দৌড় দেয়, কিন্তু রাস্তা সহজ না। চারপাশে ক্রিয়েচার আর নীল এনার্জি ব্যারিয়ার তার পথ আটকে রেখেছে। সে একটা মরা লোকের হাত থেকে তালুয়ার তুলে নেয় আর রাক্ষসদের স্লটার শুরু করে দেয়, কিন্তু জলদি বুঝতে পারে এই স্পিড অনেক স্লো আর এভাবে আমেলিয়ার কাছে পৌঁছাতে পারবে না। ঠিক তখনই নাইট সেখানে পৌঁছে যায়। সে গিল্টে ডুবে আছে, বলে আমি আমেলিয়াকে রক্ষা করতে পারিনি। কিন্তু অ্যাকিরা শান্ত গলায় বলে, যা হয়েছে তা ভুলে যা, এখন আমার কাছে সবকিছু সামলানোর সময় নেই। সে তাকে পিছনে ফিরে যেতে বলে যাতে সে নিজে এগিয়ে যেতে পারে। নাইট তৎক্ষণাৎ উড়ে চলে যায় আর অ্যাকিরা তার শ্যাডো ম্যাজিক অ্যাক্টিভেট করে, একবারে সব নীল এনার্জি আর মনস্টারগুলোকে গিলে ফেলে। এখান থেকে তার গুস্সাটা স্পষ্ট দেখা যায়। সে ভাবে, আমেলিয়া আমার কাছে এত ইম্পর্টেন্ট কেন, কেন আমি এত ইমোশনে ভেসে গেলাম? আর ঠিক তখনই সে নিজের কাছে কসম খায়, যাই হোক না কেন আমি তাকে ফিরিয়ে আনব। কিন্তু যেই সে তার শ্যাডো পাওয়ার পুরো আনলিশ করে, তার শরীর এনার্জি ড্রেনে চুরমার হয়ে যায় আর সে সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। উপর থেকে সব দেখছে নাইট। সে ঘাবড়ে নিচে নেমে আসে আর ভাবে, এখন কি করব? ঠিক তখনই হঠাৎ একটা সিস্টেমিক ভয়েস গুঞ্জে ওকে, ইউজার আকিরা হ্যাজ ওভার ইউজড হিজ মানা ক্যাপাসিটি, অ্যাক্টিভেটিং হিলিং শ্যাডো প্রোটোকল। আর দেখতেই দেখতে অন্ধকার ছায়াগুলো আকিরা শরীরকে ঘিরে ফেলে। তারপর হালকা আলো তার শরীর থেকে বের হতে থাকে। তার শ্যাডো ম্যাজিক নিজের স্টোর্ড মানা থেকে তাকে হিল করতে শুরু করে। নাইট শুধু অবিশ্বাসে সব দেখে, তার চোখে হতভম্ব আর অ্যাডমাইরেশন দুটোই। তারপর পুরা একদিন কেটে যায় আর শেষমেশ আকিরা আস্তে আস্তে জেগে ওঠে। সে নাইটকে জিজ্ঞেস করে, আমরা এখন কোথায়? নাইট বলে, তুই বেহুশ হয়ে যাওয়ার পর আমি তোকে ক্রোর বাড়িতে নিয়ে এসেছি। আকিরা আবার জিজ্ঞেস করে, আমি কতক্ষণ আউট ছিলাম? নাইট বলে, 1 দিন আর 5 ঘন্টা। সত্যি বলতে লাকি ছিলি, না হলে মরেই যেতি। তোর শ্যাডো বার্জিক নিজে থেকে ট্রিগার হয়ে গিয়েছিল আর তোকে হিল করে দিয়েছে। আকিরা একটু কনফিউজড হয়ে বলে, এই শ্যাডো ম্যাজিকটা আসলে কি? নাইট শুধু বলে, আমার জানা নেই, কিন্তু এখন আমাদের অন্য কিছু নিয়ে চিন্তা করা দরকার। সে নিচে যায় যেখানে ক্রো তার অপেক্ষা করছে। আকিরা তাকে বলে, বিছানা দেওয়ার জন্য থ্যাঙ্কস, বিলে ইনক্লুড করে নিস। ক্রো জিজ্ঞেস করে, এখন কোথায় যাচ্ছিস? আকিরা গম্ভীর গলায় বলে, আমেলিয়াকে বাঁচাতে। ক্রোর মুখটা একটু লম্বা হয়ে যায়। সে বলে, 1 দিনের বেশি হয়ে গেছে, হয়তো তাকে এখনই ডেমন কন্টিনেন্টে নিয়ে যাওয়া হয়েছে। অ্যাকিরা তবু ডিটারমিনেশন নিয়ে বলে, তাহলে আমি নিজেই ডেমন কিংয়ের ক্যাসেলে যাব। ক্রো তাকে থামানোর চেষ্টা করে। কাম ডাউন ছেলে, অ্যাকিরা চিল্লিয়ে বলে, আমি কাম। ক্রো রাইটেনে বলে, তাহলে তুই তোর ওয়েপন ভুলে কিভাবে কাম হবি? অ্যাকিরা হঠাৎ বুঝতে পারে যে তার তলোয়ার তো রিপেয়ারের জন্য দিয়েছিল। ক্রো হেসে টেবিলের দিকে ইশারা করে, ওই তোর ব্লেড, কিন্তু এখন দুটো ছোট ড্যাগার, অ্যাসাসিনের জন্য পারফেক্ট। সে বলে, ইমার্জেন্সিতে নিজে রিপেয়ার করে দিয়েছি, কিন্তু কস্ট তো ফেরত দিতে হবে। অ্যাকিরা ব্লেড তুলে টেস্ট করে আর ক্রোকে সিনসিয়ার থ্যাংক ইউ বলে। ক্রো আর একটা জিনিস তার দিকে ছুড়ে দেয়, একটা রিং। সে বলে, হয়তো এটা দ্বিতীয় বা তৃতীয় হিরো ফর্জ করেছিল। অ্যাকিরা তার উপর লেখা শব্দ পড়ে, আই উইল টেক ইউ এনিওয়ের। ক্রো অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই এটা পড়তে পারিস? অ্যাকিরা হেসে বলে, হ্যাঁ, এটা আমার দুনিয়ার ল্যাঙ্গুয়েজ। সে জিজ্ঞেস করে, এই রিংটা কি করে? ক্রো বলে, যে এটা পরে সে তার ডেস্টিনির দিকে গাইড হয়। অ্যাকিরা তৎক্ষণাৎ সেটা পড়ে নেয়, আর যেই রিং অ্যাক্টিভেট হয় তার থেকে একটা লেজার বিম বের হয় যেটা সোজা ডানজনের দিকে পয়েন্ট করে। ক্রো বলে, মনে হচ্ছে ভাগ্য তোকে একটু অ্যাডভান্টেজ দিয়ে দিয়েছে, ও এখনও ডেমনড্রিয়ামে পৌঁছায়নি। অ্যাকিরা সময় নষ্ট করে না, তার জিনিসপত্র তুলে নেয় আর নাইটের পিঠে চড়ে ডানজনের দিকে রওনা দেয়। নাইট তাকে ওয়ার্ন করে, এবার কেয়ারলেস হইস না, গতবার তো প্রায় জান দিয়েই দিয়েছিলি। অ্যাকিরা মাথা নাড়ে, তুই ঠিক বলছিস, আমার এত রেকলেসলি লড়া উচিত হয়নি। যদি আমি মরে যেতাম তাহলে হয়তো তুইও শেষ হয়ে যেতি। নাইট নরম গলায় বলে, আমার নিজের জানের চিন্তা নেই, শুধু তোকে যেন চোট না লাগে এটাই চাই। এদিকে আমেলিয়া ডানজনে বন্দি, থাকা, জখমি আর প্রায় ভেঙে পড়েছে। একটা ডেমন নাম ওর্ম, সে তার দিকে এগিয়ে আসে আর বলে, সবকিছু পারফেক্টলি ফাইন চলছে। সে বলে,
ডেমনদের কাছে মনস্টার কন্ট্রোল স্পেল আছে, কিন্তু সে এখন টেস্ট করছে যে এই স্পেল হিউম্যান আর অন্য স্পিসিসের ওপর কেমন কাজ করে। সে একটা ফ্ল্যাঙ্ক সেন্টিপিড তার দিকে পাঠায় আর বলে এখনও জেনেছে যে এই স্পেল এলফদের কন্ট্রোল করতে পারে না, কিন্তু তাদের টেম্পোরারি ফ্রিজ করতে পারে। অ্যামেলিয়া আস্তে জিজ্ঞেস করে, আমাকে এখানে বন্দি করে রেখেছিস কেন? ওর্ম শান্ত গলায় বলে, কারণ আমি টেলিপোর্ট করতে পারি না, শুধু সেকেন্ড ক্লাস বা তার উপরে ডেমনরাই পারে। আমি থার্ড ক্লাস ডেমন, তাই আমাকে আমার বসের অপেক্ষা করতে হবে যে আমাদের ডেমন কন্টিনেন্টে নিয়ে যাবে। সে একটু হাসে, কিন্তু সত্যি বলতে আমার তাড়া নেই, তোর সাথে কথা বলা ইন্টারেস্টিং লাগছে, যা খুশি জিজ্ঞেস কর। তারপর কনফিডেন্ট টোনে বলে, যদিও অ্যাকিরা এখানে এসেও পড়ে, সে আমার বসকে হারাতে পারবে না, কিন্তু চিন্তা করিস না, তোকে কোনো হার্ম হবে না। আমাকে তোকে বেস্ট কন্ডিশনে ডেমন কিংয়ের কাছে নিয়ে যেতে হবে। এদিকে অ্যাকিরা রিংয়ের আলো ফলো করে ডানজেনের আরও কাছে পৌঁছে যাচ্ছে। হঠাৎ একটা মাস সোর্সার তার সামনে এসে দাঁড়ায় আর বলে, যদি তুই অ্যামেলিয়াকে বাঁচাতে চাস তাহলে আমাকে সাথে নে। অ্যাকিরা তৎক্ষণাৎ চিনে ফেলে, এই তো সেই স্টকার যে আমাদের পিছু নিচ্ছিল। সে তার কলার ধরে ফেলে আর শক্ত গলায় বলে, বল তোর অ্যামেলিয়ার কথা কিভাবে জানা হলো, আর যদি তুই আমার কাছে একটুও সাসপিশিয়াস লাগিস তাহলে এখানেই শেষ করে দিব। মেয়েটা শেষমেশ বলে ফেলে, সে বলে, আমার স্কিলের নাম স্যান্ড ট্র্যাকার, এই পাওয়ার দিয়েই আমি অ্যামেলিয়ার পিছু নিয়েছিলাম। যতক্ষণ না সে হঠাৎ ডানজেনে গায়েব হয়ে যায়। সে আরও বলে, এই স্কিল দিয়েই আমি সেন্স করেছি যে তুই সেই জায়গার দিকে যাচ্ছিস, আর এখন আমি তোকে হেল্প করতে চাই। নাইট ফিল করে মেয়েটার সত্যি কথা বলছে, কোনো মিথ্যে নেই। অ্যাকিরা তাকে আস্তে নিচে নামিয়ে দেয়, তারপর শান্ত গলায় জিজ্ঞেস করে, এখন বল তুই আমার সাথে কেন যেতে চাস? মেয়েটা একটু সামলে নিয়ে নিজেকে ইন্ট্রোডিউস করে, আমি উরুকের বিস্ট নেশনের প্রথম রাজকুমারী লিয়া। সে বলে, আমার কাছে খবর এসেছিল যে ডেমন কিং নিজে আমেলিয়াকে টার্গেট করেছে, তাই আমি তোকে আর আমেলিয়াকে ওয়ার্ন করতে এসেছিলাম, কিন্তু ভেবেছিলাম তুই কোনো অজানা মানুষের কথায় প্রুফ ছাড়া ভরসা করবি না, তাই সে চুপচাপ তার পিছনে নেওয়ার ডিসাইড করে, যতক্ষণ না কালকের মনস্টার অ্যাটাকের ঘটনা। অ্যাকিরার এখনও তার উপর একটু সন্দেহ আছে, তাই সে তার ওয়ার্ল্ড ভিজন অ্যাবিলিটি ইউজ করে আর শক খায় যে লিয়া সত্যি কথা বলছে। সে আবার জিজ্ঞেস করে, তোর সোল ব্যারিয়ার অ্যাবিলিটি আসলে কি করে? লিয়া একটু ঘাবড়ে যায়, কিভাবে জানলি তোর অ্যাবিলিটির কথা? অ্যাকিরা ঠান্ডে গলায় বলে, সওয়ালের জবাব সওয়াল দিয়ে দিস না, সোজা বল। লিয়া একটু নিঃশ্বাস নিয়ে বোঝায়, নর্মাল ব্যারিয়ার তো শুধু কোনো জায়গাকে স্টেবল করার কাজ করে, কিন্তু আমার সোল ব্যারিয়ার ডাইনামিক টার্গেটের উপর কাজ করে, মানে লোকজনের উপরও লাগাতে পারি? অ্যাকিরা জিজ্ঞেস করে। লিয়া মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, আর বিশ্বাস কর এটা তোর জন্য খুব ইউজফুল হবে। তারপর লিয়া বলে, ডেমন কিংয়ের আমেলিয়ার রিয়াকশন ম্যাজিক দরকার, আর আমরা দুজনেই তাকে এটা করতে দেব না। এটা শুনে অ্যাকিরা চোখ বড় বড় হয়ে যায়, শখ আর গুস্সা দুটোই একসাথে। সে তৎক্ষণাৎ নাইটের পিঠে চড়ে আর লিয়াকেও সাথে আসতে বলে। নাইট একটু হিচকিচায়, তুই কি নিশ্চিত যে আমরা এই মেয়েটার উপর ভরসা করতে পারি? অ্যাকিরা বিনা দ্বিধায় বলে, আমেলিয়াকে বাঁচাতে হলে তার পাওয়ার দরকার, আর ফ্র্যাঙ্কলি এখন আমাদের কাছে আর কোনো অপশন নেই। অন্যদিকে আমেলিয়ারও এখন ডেমন কিংয়ের পুরা প্ল্যান জানা হয়ে গেছে, আর সে ভিতর থেকে কেঁপে ওঠে। সে ওরমকে জিজ্ঞেস করে, ডেমন কিংয়ের আমার রিয়াকশন স্পেলের দরকার কেন? ডেমনরা তো মরে না, বা তাদের মারা তো এত সহজ না। ওরম হালকা হেসে বলে, সত্যি, আর সত্যি বলতে আমারও রিয়াকশন ম্যাজিকে কোনো খাসা পাওয়ার দেখি না। সে ক্যাজুয়ালি বলে, যদি টার্গেট অনেক আগে মরে যায় বা কুল ডাউন খুব লম্বা হয় তাহলে এই ম্যাজিক প্র্যাকটিক্যালি ইউজলেস। আমেলিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, তোর এত কিছু কিভাবে জানা? ওরম শুধু হেসে বলে, যতটুকু দরকার ততটুকুই জানি। তারপর ঠান্ডা গলায় বলে, যখন অ্যাকিরা আমার হাতে মরবে তখন তোর এই রেজার স্পেল কিছুই করতে পারবে না, তুই তো এটা নিজের উপরেই ইউজ করেছিস। সে প্রায় খুশিতে ভরে বলে, দেখতে ইচ্ছে করছে যখন তুই অ্যাকিরার জন্য কাঁদবি। আশা করি তোর চোখের পানি কিলিকার চোখের পানির চেয়ে বেশি হবে যখন লিয়াম তার জন্য মরেছিল। এদিকে অ্যাকিরা আর লিয়া এখনও ডানজেনের দিকে এগোচ্ছে। অ্যাকিরা তাকে দেখে বলে, আমার মনে হয় তোকে আগে কোথাও দেখেছি, যখন আমি এখানে প্রথমবার সামন হয়েছিলাম। বল, তুই সেখানে কি করছিলি? লিয়া একটু চুপ করে, তারপর বলতে শুরু করে, আমি আগে একটা নর্মাল গ্রামের মেয়ে ছিলাম। একদিন হঠাৎ সেখানে একটা কালো স্লাইম দেখা দেয়, যেটা পুরা গ্রাম আর আমার ফ্যামিলিকে গিলে ফেলে। আমার পুরা বিশ্বাস যে কেউ ফরবিডেন ম্যাজিক দিয়ে সেই স্লাইমটা বানিয়ে আমাদের গ্রামে ছেড়ে দিয়েছিল। সে গভীর নিঃশ্বাস নিয়ে বলে, সেই দিন থেকে আমি সেই লোকদের খুঁজছি। অ্যাকিরা তৎক্ষণাৎ বুঝে যায় যে সেই কালো স্লাইমটাই হয়তো আমেলিয়াকেও গিলতে চেয়েছিল। লিয়া আরও বলে, আমি আমার গ্রামের একমাত্র সার্ভাইভার ছিলাম। যখন রয়্যাল ফ্যামিলির কাছে আমার রেয়ার স্কিলের কথা পৌঁছায় তখন তারা আমাকে অ্যাডপ্ট করে নেয়, আর এভাবে আমি রাজকুমারী হয়ে যাই। আমি আমার রয়্যাল পজিশন ইউজ করে সেই ইনসিডেন্টের পুরা রিসার্চ করি আর জানতে পারি যে এর কানেকশন সেই কিংডমের সাথে যারা অ্যাকিরা আর বাকিদের সামন করেছে। সে বলে, সাম্প্রতিক বছরগুলোতে অনেক হিউম্যান আর বিস্ট গায়েব হয়ে গিয়েছিল, আর তাদেরই সামনিং রিচুয়ালে বলি হিসেবে ইউজ করা হয়েছে। লিয়ার পুরা বিশ্বাস যে তার নিজের ফ্যামিলিও সেই ভিকটিমদের মধ্যে ছিল, আর তাই সে সেই হিরোকে কাছ থেকে দেখতে চেয়েছিল যাকে ওই বলিদান দিয়ে ডাকা হয়েছে। অ্যাকিরা আস্তে আস্তে বলে, তাহলে মানে আমিও সেই ডাকা লোকদের মধ্যে একজন? লিয়া হালকা হেসে বলে, তোর সাথে আমার কোনো অভিযোগ নেই,
আমার শুধু সেই রাজা আর রাজকুমারীর ওপর ঘেন্না যারা এসব করেছে। অ্যাকিরা গম্ভীর গলায় বলে, তাহলে আমাদের দুজনের শত্রু তো একই। সে আবার বলে, আমার কখনো মনে হয়নি রাজা আমাদের কোনো ভালো কারণে ডেকেছে। নাইট মাঝখানে বলে, আর তুই ঠিকই ভাবছিস, রাক্ষসরা গত 100 বছরে কারোর উপর অ্যাটাক করার চেষ্টাও করেনি, কিন্তু বাকি জাতির লোকেরা এখনও তাদের ইভিল মনে করে, যেন তারা শুধু ধ্বংসের জন্যই তৈরি। এত কথা বলতে বলতে তারা শেষমেশ ডানজানের দরজার সামনে পৌঁছে যায়। ভিতরে অ্যামেলিয়াকে বন্দি করে রাখা। অ্যাকিরা গুস্সায় দরজা ভেঙে ফেলে আর ভিতরে ঢুকতেই চিল্লিয়ে বলে, ওকে ছেড়ে দে। সে লিয়াকে অর্ডার দেয়, ওই রাক্ষসের চারপাশে ব্যারিয়ার অ্যাক্টিভেট কর। ঠিক তখনই নাইট তার হিউম্যান সাইজ ফর্মে ফিরে আসে। যে আমেলিয়াকে ধরে রেখেছে সে হেসে বলে, ইমপ্রেসিভ লাগছে, মনে হচ্ছে ডেমন লর্ডের রাইট হ্যান্ড সত্যি কাজ করে দিয়েছে, তোকে এত তাড়াতাড়ি এখানে পৌঁছে দিয়েছে। নাইট তার কথা ইগনোর করে অ্যাকিরাকে বলে, মাফ করিস, হয়তো আমি কিছুক্ষণ তোর সাথে থাকতে পারবো না। আমেলিয়াও গিল্টে বলে, মাফ কর অ্যাকিরা, আমার জন্য। কিন্তু অ্যাকিরা দুজনকেই থামিয়ে দেয়, চুপ কর, যতক্ষণ আমি জিন্দা আছি কেউ তোদের হাত দিতে পারবে না। সে তার দুটো কালো ড্যাগার বের করে আর ওর্ম হেসে তার স্পিয়ার ডাকে আর বলে, এবার তুই না লড়াই জিতবি না জান বাঁচাবি। নাইট রিমাইন্ড করে, লর্ড বলেছিল শুধু অ্যাকিরাকে আমার কাছে নিয়ে আসতে, কিন্তু ওর্ম হাসতে হাসতে বলে, আমাকে তো শুধু আমেলিয়াকে জিন্দা নিয়ে যেতে বলা হয়েছে। অ্যাকিরা যদি পথে আসে তাহলে তাকে শেষ করে দিব। ওর্মের কথা শেষ হওয়ার আগেই অ্যাকিরা তার পিছনে শ্যাডো টেলিপোর্ট করে অ্যাটাক করে, কিন্তু সে সহজেই ব্লক করে আর পাল্টা মারে অ্যাকিরার পায়ে। এখন লড়াই জোরালো হয়ে যায়। অ্যাকিরা অনেকবার চেষ্টা করে, কিন্তু ওর্ম প্রত্যেক মুভকে মজা করে ডিফ্লেক্ট করে। সে হাসতে হাসতে বলে, এই তো সেই লেজেন্ড প্যাথেটিক। অ্যাকিরা গুস্সায় তার জখম নিয়েও দাঁড়িয়ে থাকে আর বলে, আমি এই ফাইট শেষ করব। সে তৎক্ষণাৎ তার শ্যাডো ম্যাজিক অ্যাক্টিভেট করে। তার পড়া প্রত্যেক ফোঁটা থেকে ছায়া জানোয়ার বের হয়ে আসে। কালো নেকড়ে, সাপ আর ক্ল বিস্ট সবাই ওর্মের উপর ঝাঁপিয়ে পড়ে। ঘর অন্ধকারে ভরে যায় আর চারদিক থেকে অ্যাট্যাক শুরু হয়। যখন সে ছায়াগুলোর সাথে ব্যস্ত, অ্যাকিরা তার দিকে দৌড়ে তার হাত আর পায়ে ওয়্যার করে। স্পিয়ারটা তার হাত থেকে পড়ে যায়, কিন্তু এখন অ্যাকিরা পুরা থকা, তার নিঃশ্বাস ভারী হয়ে গেছে। ওর্ম হাসতে হাসতে তার ফ্লুট বের করে। এখন আসল মজা দেখ। সে একটা ভয়ঙ্কর ধুন বাজায় আর ডজন খানেক ডেমন ডেকে আনে। অ্যাকিরা প্যানিকে, তার শ্যাডো ম্যাজিক কুলডাউনে, আর এখন সে ডিফেন্সে। ডেমনরা একসাথে এনার্জি ব্লাস্ট রেডি করে অ্যাকিরাকে শেষ করার জন্য। ঠিক তখনই লিয়া পুরা তাকাত দিয়ে চিল্লায়। সোল ব্যারিয়ার একটা গোল্ডেন ডোম অ্যাকিরার চারপাশে বানিয়ে ফেলে, যেটা ব্লাস্টগুলো অ্যাবজর্ব করে নেয়। যেই ডেমনরা হ্যান্ড টু হ্যান্ড অ্যাটাকের জন্য এগোয়, ব্যারিয়ার তাদের নিজের অ্যাটাকই তাদের উপর রিফ্লেক্ট করে যায়। মাথা উড়ে যায়, বডি পড়ে যায়। আমেলিয়া অ্যাকিরার কাছে আসে। এখন মকা, আর ওর্ম দুর্বল হয়ে গেছে। সে অ্যাকিরার পিছনে লুকিয়ে যায়। ওর্ম আস্তে আস্তে উঠে দাঁড়ায় আর বলে, আমার নিজের উপর লজ্জা লাগছে, একটা ইনসানের কাছে হারছি। অ্যাকিরা তার ড্যাগার বের করে, কিন্তু শেষবার করার আগেই থেমে যায়। ওর্ম হাসতে হাসতে বলে, কি হলো? একটা হত্যাকারী তার শিকারের ওপর দয়া দেখাচ্ছে। অ্যাকিরা ভাবতে থাকে, আমি কি সত্যি এমন একটা প্রাণীকে মারতে পারবো যে ইনসানের মতো দেখতে? আর ঠিক তখনই ঘরের হাওয়া বদলে যায়। ব্ল্যাক ওরার সাথে ডেমন লর্ড নিজে টেলিপোর্ট হয়ে আসে। তো এখানেই আজকের ভিডিওটি শেষ হয়। এর পরবর্তী পার্ট দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর যদি এই ভিডিওতে 100টা লাইক আর 50টা সাবস্ক্রাইব পূরণ করে দাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্ট নিয়ে আসব। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।